আপনি যদি একজন নেক্সট.জেএস ডেভেলপার হন তাহলে বর্তমান সময়ে আপনি আসলে কি করবেন? কোড তো চ্যাটজিপিটি করে দিবে। আপনি যেটা করবেন আর্কিটেকচারাল ডিসিশন নেবেন। আপনি পুরো অ্যাপ্লিকেশনকে একজন ঈগলের দৃষ্টিতে দেখতে পাবেন এবং যখনই কোনো জায়গায় প্রবলেম করবে চ্যাটজিপিটি, আপনি ঈগলের মতো ছুটে যেয়ে সেই প্রবলেমটা সলভ করতে পারবেন। সেটার জন্য আপনার পুরাভাবে নেক্সট.জেএস পুরো সিস্টেমটা কিভাবে কাজ করে সেই জিনিসটা আপনাকে বুঝতে হবে। এবং এই জায়গায় সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটি বিষয় হচ্ছে রেন্ডারিং এবং ক্যাশিং। এই দুইটা জিনিস আমি হলফ করে বলতে পারি অনেকেই ভালো করে বোঝে না। এই কারণে নেক্সট.জেএসকে কমপ্লেক্স বলে, বাগি বলে এবং অনেক ক্ষেত্রে ডেভেলপার ফ্রেন্ডলি বলে না। এটা সম্পূর্ণরূপে ভুল কথা, কারণ নেক্সট.জেএস অনেক কাজ করে এবং অনেক স্মার্ট হওয়াতে অনেক মানুষ এই স্মার্টনেসের সাথে কোপ করতে পারে না এবং তখন নেক্সট.জেএসকে দোষ দিয়ে চলে যায়। আজকের ভিডিওটি দেখার পর আপনি নেক্সট.জেএসের ক্যাশিং, রেন্ডারিং এত ভালো করে বুঝবেন যেন পরবর্তীতে আপনি নেক্সট.জেএসের প্রেমে পড়ে যাবেন এবং অবশ্যই নেক্সট.জেএসকে আপনার ভালো লাগবে এবং হয়তো আপনি নেক্সট.জেএস দিয়ে আপনার সমস্ত প্রজেক্ট করবেন। চলুন দেরি না করে আজকের ভিডিওটি শুরু করে দেওয়া যাক। নেক্সট.জেএসে ক্যাশিং বোঝার আগে চলুন সংক্ষেপে দেখি ক্যাশিং আসলে কি। ধরুন আপনি আপনার প্রিয় রেস্টুরেন্টে খাবার অর্ডার করলেন। প্রথমবার অর্ডার দিলে শেফ সেটা রান্না করে পরিবেশন করতে একটু সময় নিল, কিন্তু যদি অনেকেই একই খাবার বারবার অর্ডার করে তাহলে রেস্টুরেন্টটি সেটি আগেই রেডি করে রাখে যাতে পরের বার অর্ডার দিলে সঙ্গে সঙ্গে পরিবেশন করা যায়। এটিই হচ্ছে ক্যাশিং, আগেভাগে প্রস্তুত কিছু সংরক্ষণ করে রাখা যাতে পরবর্তীতে দ্রুত সেটা সরবরাহ করা যায়। ওয়েব ডেভেলপমেন্টেও ঠিক একই জিনিস ঘটে। প্রতিবার নতুন করে পেজ তৈরির বদলে আগেই তৈরি করা পেজ স্টোর করে রাখা হয় যাতে ভিজিটার আসলে তার সঙ্গে সঙ্গে দেখানো যায়, ফলে ওয়েবসাইট অনেক দ্রুত কাজ করে। যেহেতু আমরা সহজভাবে ক্যাশিং বুঝলাম, এবার চলুন নেক্সট.জেএস এর ক্ষেত্রে ক্যাশিং কিভাবে কাজ করে ধাপে ধাপে সেটা বোঝা শুরু করি। নেক্সট.জেএস এ ক্যাশিং বুঝতে হলে আগে এর বিভিন্ন রেন্ডারিং স্ট্র্যাটেজি যেমন স্ট্যাটিক সাইট জেনারেশন বা এসএসজি, সার্ভার সাইড রেন্ডারিং বা এসএসআর, ইনক্রিমেন্টাল স্ট্যাটিক রিজেনারেশন বা আইএসআর এবং ক্লায়েন্ট সাইড রেন্ডারিং বা সিএসআর ভালোভাবে বোঝা জরুরি। কারণ প্রতিটি স্ট্র্যাটেজি অনুযায়ী ডেটা কখন ফেচ করা হবে, পেজ কখন জেনারেট হবে এবং সেই পেজ বা ডেটা কতক্ষণ ক্যাশে থাকবে, এসব আচরণ ভিন্ন হয়। তাই নেক্সট.জেএস এর ক্যাশিং সিস্টেমকে পুরোপুরি আয়ত্তে আনতে হলে আগে জানতে হবে কোন রেন্ডারিং কখন, কোথায় এবং কিভাবে কাজ করছে। সবার প্রথমে চলুন বুঝি স্ট্যাটিক সাইট জেনারেশন বা এসএসজি কি। এসএসজি বা স্ট্যাটিক সাইট জেনারেশন হচ্ছে এমন একটি প্রসেস যেখানে আপনার ওয়েবসাইটের পেজগুলো আগেই তৈরি করে রাখা হয়। যখন আপনি বিল্ড কমান্ড চালান, মানে আমরা যখন npm run build এই কমান্ডটা দেই তখন। যদি আমাদের রেস্টুরেন্ট সিনারিও এক্সাম্পলের মাধ্যমে এই ব্যাপারটা বোঝার চেষ্টা করি, তাহলে ধরুন রেস্টুরেন্ট এমন কিছু খাবার আছে যেগুলো সবসময় সবাই অর্ডার করে, তাই শেফ সেগুলো আগেই রেডি করে রাখে। যখনই কেউ অর্ডার দেয় সঙ্গে সঙ্গে পরিবেশন করা যায়। ঠিক তেমনি এসএসজি ব্যবহার করলে পেজগুলো আগে থেকেই জেনারেট করা থাকে, ফলে ইউজার যখন সাইটে আসে তখন কোনো অতিরিক্ত কাজ না করেই খুব দ্রুত সেই পেজ দেখানো যায়। এতে পারফরমেন্স অনেক বেড়ে যায় এবং সার্ভারের লোডও কম থাকে। এই ক্ষেত্রে একমাত্র কাজ হলো আগে থেকেই জেনারেটেড পেজগুলো জাস্ট সার্ভার থেকে রিকোয়েস্ট করে নিয়ে আসা। পেজ তৈরি করার সময়টা কিন্তু এখানে লাগছে না। এসএসজির সবচেয়ে বড় সুবিধা হলো এর পারফরমেন্স, কিন্তু এর একটা সীমাবদ্ধতাও আছে। যেহেতু পেজগুলো বিল্ড টাইমে একবারই তৈরি হয়, তাই যদি আপনার সাইটের কন্টেন্ট প্রায়ই বদলায়, যেমন ধরেন ফর এক্সাম্পল ইউজার স্পেসিফিক তথ্য, লাইভ ডেটা বা রিয়েল টাইম আপডেট, তাহলে কিন্তু এসএসজি এনাফ না। ধরুন কেউ রেস্টুরেন্টে এসে এমন খাবার অর্ডার করলো যেটা আগেভাগেই তৈরি করে রাখা হয়নি বা যার উপাদান প্রতি মুহূর্তে বদলাচ্ছে, তখন আগের রান্না কাজ করবে না, নতুন করে রান্না করতেই হবে। এইরকম পরিস্থিতিতে দরকার হয় এসএসআর এর বা সার্ভার সাইড রেন্ডারিং এর, যেখানে প্রতিবার ইউজার রিকোয়েস্ট করার সময় সার্ভার তখনই পেজটি তৈরি করে পাঠায়, ফলে ইউজার সবসময় আপডেটেড তথ্য পায়। এসএসআর এর প্রধান একটা সীমাবদ্ধতা হচ্ছে এর পারফরমেন্স। যেহেতু প্রতি রিকোয়েস্টে সার্ভারকে নতুন করে পেজ রেন্ডার করতে হয়, এসএসজির ক্ষেত্রে যেটা আপনি ডেভেলপার একবারই বিল্ড টাইমে রেন্ডার করে রেখেছিলেন আর কি, সেই কাজটাই আপনার ওয়েবসাইটের ভিজিটার রিকোয়েস্ট করে বারবার করাচ্ছে, তাই লোডিং টাইম এক্ষেত্রে বেড়ে যেতে পারে, বিশেষ করে যদি ভিজিটার বেশি হয়। এতে সার্ভারের ওপর চাপও পড়ে এবং ওয়েবসাইট ধীর গতির হয়ে যেতে পারে। এসএসজি আর এসএসআর এর এই সুবিধা এবং সীমাবদ্ধতা মাথায় রেখে নেক্সট.জেএস একটা চমৎকার সমাধান দিয়েছে, যেখানে এসএসজি এর বিল্ড টাইম জেনারেশন করে রাখার সুবিধা এবং এসএসআর এর আপডেটেড কন্টেন্ট পাওয়ার সুবিধা দুটোকে কম্বাইন করে ইনক্রিমেন্টাল স্ট্যাটিক রিজেনারেশন অথবা আইএসআর নামক একটা হাইব্রিড রেন্ডারিং স্ট্র্যাটেজি নেক্সট.জেএস নিয়ে এসছে। ধরুন আপনার রেস্টুরেন্টে এমন কিছু খাবার আছে যেগুলো সবসময় কেউ না কেউ অর্ডার করে, তাই আপনি সেগুলো আগেই রেঁধে রাখেন, অনেকটা এসএসজির মতো। কিন্তু যদি অনেকক্ষণ কেউ অর্ডার না দেয়,
তখন সেই খাবারটা হয়তো বাসি বা ঠান্ডা হয়ে যেতে পারে। তাই আপনি ঠিক করলেন একটি নির্দিষ্ট সময় পর পর শেফ অটোমেটিক্যালি সেই খাবার নতুন করে রান্না করবেন, যেন পরবর্তী অর্ডারে সেটা আবার ফ্রেশ থাকে। কিন্তু এই নির্দিষ্ট সময়ের আগ পর্যন্ত কাস্টমারকে আগের খাবারগুলোই সার্ভ করা হতে থাকবে। ব্যাকগ্রাউন্ডে কিচেনে নতুন রান্না কিন্তু চলছে। নতুন খাবার রান্না হয়ে গেলে এর পরের কাস্টমার অর্ডারে নতুন আপডেটেড রান্না সার্ভ করা হবে। ঠিক তেমনি আইএসআর এর ক্ষেত্রে নেক্সটজেএস আপনাকে আগেই পেজ বানিয়ে রাখতে দেয়, মানে রান্না করে রাখতে দেয় এসএসজির মতো। কিন্তু আপনি বলে দিতে পারেন কতক্ষণ পর পর সেই পেজ আবার নতুন করে রিজেনারেট হবে। এতে করে আপনি এসএসজির পারফরমেন্সও পাচ্ছেন, আবার এসএসআর এর মতো আপডেটেড কন্টেন্টও নিশ্চিত করতে পারছেন। একদম স্মার্ট এবং ব্যালেন্সড সমাধান, তাই না? এসএসজি, এসএসআর আর আইএসআর নিয়ে এতক্ষণ আলোচনা করলাম আমরা। এবার আসি আরেকটি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিতে, যেটা আমরা অনেক সিঙ্গেল পেজ অ্যাপ্লিকেশন বা এসপিএতে দেখে থাকি। সেটা হলো ক্লায়েন্ট সাইড রেন্ডারিং বা সিএসআর। ধরুন আপনি একটি লাইভ কিচেনে যেয়ে অর্ডার করেছেন, যেখানে আপনি নিজেই আপনার টেবিলে বসে রান্না করে খাবেন। আপনাকে আপনার অর্ডার অনুযায়ী খাবারের ইনগ্রেডিয়েন্টসগুলো এনে দেওয়া হয়েছে এবং আপনি আপনার টেবিলে বসেই রান্নাটা করে নিলেন। ঠিক তেমনি সিএসআর এ পুরো অ্যাপ্লিকেশনের জাভাস্ক্রিপ্ট বান্ডেল ব্রাউজারে বা ক্লায়েন্টে লোড করে আনা হয়। আর যখন ইউজার কোনো পেজে যায় তখন নতুন এইচটিএমএল বা পেজ সার্ভার থেকে আসে না, শুধু ডেটাটা ফেচ হয় এবং জাভাস্ক্রিপ্ট বান্ডেল দিয়ে ব্রাউজার নিজেই পেজটা বানিয়ে ফেলে। তার মানে এক্ষেত্রে রান্নাটা ব্রাউজারে বা ক্লায়েন্টেই হচ্ছে, কিন্তু প্রয়োজনীয় ডেটা বা খাবারের ইনগ্রেডিয়েন্টসগুলো আপনি টেবিলে বা ক্লায়েন্টে বসেই ফেচ করে নিয়ে আসছেন। সিএসআর ভালো কাজ করে হাইলি ইন্টারঅ্যাক্টিভ অ্যাপ্লিকেশন বা ড্যাশবোর্ডে, যেখানে ইউজার অ্যাকশনের পরিপ্রেক্ষিতে ডেটা পরিবর্তন হয়। ধরুন একটা ইউজার ক্লিক করলো, ডেটা চেঞ্জ হলো। তবে শুরুতেই সবকিছু ব্রাউজারে লোড করতে হয় বলে ইনিশিয়াল লোড টাইমটা একটু ধীর হতে পারে। আর এসইওর দিক থেকেও কিছু সীমাবদ্ধতা থাকতে পারে, কারণ সার্চ ইঞ্জিন অনেক সময় জাভাস্ক্রিপ্টে তৈরি করা পেজ ঠিকমতো পড়ে না। এতক্ষণ আমরা নেক্সটজেএস এর ডিফারেন্ট রেন্ডারিং স্ট্র্যাটেজি বুঝলাম। ক্যাশিং বোঝার আগে আমাদেরকে ফাইনাল আরেকটি বিষয় ভালো করে বুঝতে হবে, সেটা হলো রিয়্যাক্ট ক্লায়েন্ট কম্পোনেন্ট, সার্ভার কম্পোনেন্ট এবং রিয়্যাক্ট সার্ভার কম্পোনেন্ট পেলোড, সংক্ষেপে যেটাকে আমরা আরএসসি পেলোড বলি। এই কয়টা জিনিস আপনাকে ক্যাশিং বোঝার আগে বুঝতে হবে। চলুন সহজভাবে এই কনসেপ্টগুলো ভালো করে বুঝে নেই। সবার প্রথমে চলুন আমরা ক্লায়েন্ট কম্পোনেন্ট এবং সার্ভার কম্পোনেন্ট কি এই জিনিসটা বুঝি, এবং সেই জিনিসটা বুঝতে হলে আমাদেরকে ওয়েব পেজ কিভাবে সার্ভারে এবং ক্লায়েন্টে রেন্ডার হয় এই পুরো প্রসেসটা সংক্ষেপে বুঝতে হবে। আমরা যখন আমাদের ব্রাউজার থেকে কোনো ইউআরএল-এ হিট করি তখন সার্ভার কিন্তু সেই রিকোয়েস্টের এগেনস্টে একটা রেসপন্স পাঠায়। এই রেসপন্সটা কিভাবে তৈরি হয়? যখন আপনি একটি পেজের জন্য রিকোয়েস্ট করেন তখন সার্ভারে কিছু কাজ হয়। সার্ভারে পিএইচপি, পাইথন, জাভা অথবা জাভাস্ক্রিপ্টের মতো যে কোনো সার্ভার সাইড ল্যাঙ্গুয়েজ কিন্তু থাকতে পারে। সার্ভার এই রিকোয়েস্টটি প্রসেস করে ডেটাবেস থেকে ডেটা ফেচ করে অথবা কোনো এক্সটার্নাল এপিআই রিকোয়েস্ট পাঠিয়ে একটি ওয়েব পেজ তৈরি করে। ফর এক্সাম্পল, লারাভেল তার ব্লেড টেমপ্লেট ইঞ্জিন ব্যবহার করে এইচটিএমএল এবং সিএসএস দিয়ে একটি ডিজাইন করা পেজ সার্ভারে রেন্ডার করে এবং সেটি রেসপন্স হিসাবে পাঠিয়ে দেয়। এই রেসপন্সে এইচটিএমএল এবং সিএসএস থাকে। এর পাশাপাশি ওয়েব পেজটিকে ইন্টারঅ্যাক্টিভ করার জন্য প্রয়োজনীয় জাভাস্ক্রিপ্টও কিন্তু পাঠানো হয়। মনে রাখবেন, ইন্টারঅ্যাক্টিভিটির কাজটি কিন্তু সার্ভারে হয় না, এটি ব্রাউজারে পেজ লোড হওয়ার পরেই কাজ করে। তাই জেনারেট করা এইচটিএমএল ও সিএসএস এর সাথে প্রয়োজনীয় জাভাস্ক্রিপ্টও আলাদাভাবে রেসপন্সে আসে। যখন এই তিনটি জিনিস এইচটিএমএল, সিএসএস এবং জাভাস্ক্রিপ্ট ব্রাউজারে পৌঁছায় তখন আমরা সম্পূর্ণ ইন্টারঅ্যাক্টিভ ওয়েব পেজটা দেখতে পাই। তবে জাভাস্ক্রিপ্ট বান্ডেল লোড হতে কিছুটা সময় লাগতে পারে। এই জাভাস্ক্রিপ্ট বান্ডেল পুরোপুরি লোড না হওয়া পর্যন্ত ডিজাইন করা ওয়েব পেজটি কিন্তু ইন্টারঅ্যাক্টিভ হয় না। যেমন আপনার ওয়েব পেজে একটি বাটন থাকতে পারে যেখানে ক্লিক করলে কিছু একটা হয়। এখন এই ক্লিক ইভেন্টটি কাজ করবে না যতক্ষণ না পুরো জাভাস্ক্রিপ্ট বান্ডেল ক্লায়েন্ট বা ব্রাউজারে এসে পৌঁছায়। যখন পৌঁছায় তখন হঠাৎ করেই আপনার ডিজাইন করা ওয়েব পেজটি ইন্টারঅ্যাক্টিভ হয়ে ওঠে। এই প্রক্রিয়াকে হাইড্রেশন বলা হয়। এটাই হলো একটা সাধারণ ওয়েব পেজের রেন্ডারিং প্রসেস। তবে এখান থেকে একটা কথা আমরা বুঝতেই পারছি, ওয়েব পেজ ফাস্ট লোড তখনই হবে যখন এই জাভাস্ক্রিপ্ট বান্ডেল সাইজটা যতটা সম্ভব ছোট হবে, তাই না? এবার আসি রিয়্যাক্ট অথবা নেক্সটজেএস এর ক্ষেত্রে এই রেন্ডারিংটা কিভাবে হয়। যদি আমরা রিয়্যাক্ট বা নেক্সটজেএস দিয়ে তৈরি কোনো ওয়েবসাইট বা ওয়েব অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করি, তবে সার্ভার সাইডে যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি কাজ করে সেটি হলো জাভাস্ক্রিপ্ট, এবং আরও নির্দিষ্টভাবে বললে নোড.জেএস। অর্থাৎ রিয়্যাক্ট বা নেক্সটজেএস অ্যাপ্লিকেশনগুলোর ক্ষেত্রে
সার্ভারে Node.js কাজ করে এবং রেন্ডারিং প্রক্রিয়া জাভাস্ক্রিপ্টের মাধ্যমেই হয়। যখন একটি Next.js বা রিয়্যাক্ট অ্যাপ্লিকেশনের রিকোয়েস্ট আসে, সার্ভার সাইডে Node.js বিভিন্ন কাজ করে, যেমন ডেটা ফেচিং বা ডেটাবেস থেকে ডেটা নিয়ে আসা ইত্যাদি ইত্যাদি। এরপর এটি সার্ভারে HTML জেনারেট করে। আপনারা জানেন যে রিয়্যাক্ট অ্যাপ্লিকেশনে আমরা JSX দিয়ে ছোট ছোট কম্পোনেন্ট তৈরি করি। সার্ভারে এই কম্পোনেন্টগুলো মিলে একটা রিয়্যাক্ট ট্রি তৈরি হয়। এই রিয়্যাক্ট ট্রিতে বিভিন্ন ধরনের কম্পোনেন্ট থাকতে পারে। কিছু কম্পোনেন্টে ইন্টারঅ্যাক্টিভিটি থাকতে পারে, যেমন একটি বাটনে ক্লিক করা বা একটা স্লাইডার যা স্লাইড করে। এই ধরনের ইন্টারঅ্যাক্টিভ কম্পোনেন্টগুলোকে ক্লায়েন্ট কম্পোনেন্ট বলা হয়, কারণ এরা শুধু ক্লায়েন্ট বা ব্রাউজারেই কাজ করে, এদের কাজ সার্ভারে হয়ই না। অন্যদিকে যেসব কম্পোনেন্টে কোনো ইন্টারঅ্যাক্টিভিটি নাই, যেমন শুধু ডেটা দেখানো বা HTML CSS তৈরি করা, সেগুলোকে সার্ভার কম্পোনেন্ট বলা হয়। এই ধরনের কম্পোনেন্টগুলো সার্ভারই রেন্ডার করা সম্ভব। এগুলোকে আবার ক্লায়েন্টে ডাউনলোড করার কিন্তু কোনো প্রয়োজন নাই। যখন সার্ভারে এই রিয়্যাক্ট ট্রিটা জেনারেট হয়, তখন আমরা JSX থেকে HTML পাই। ক্লায়েন্ট কম্পোনেন্টগুলোকে কিন্তু আলটিমেটলি ব্রাউজারে আসতেই হয়। সার্ভার সাইডে এগুলো রেন্ডার করে লাভ নাই। এ কারণে Next.js যখন সার্ভারে রিয়্যাক্ট ট্রি রেন্ডার করে, তখন সে দেখে কোনটি সার্ভার কম্পোনেন্ট এবং সে শুধু সেগুলোকেই রেন্ডার করে। যখন সে দেখে কোনো একটি ক্লায়েন্ট কম্পোনেন্ট আছে, তখন সে ওই জায়গাটিতে রেন্ডার না করে একটি ফাঁকা প্লেস হোল্ডার বক্স রেখে চলে যায়। অর্থাৎ সে ব্রাউজারকে বোঝায় যে আমি এখানে ফাঁকা রেখে গেলাম, ক্লায়েন্টে গেলে তুমি এটা রেন্ডার করে নিও। এর মানে হলো Next.js অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে কোনো ওয়েব পেজ রিকোয়েস্ট করলে রেসপন্স হিসাবে আসে নাম্বার 1 HTML, নাম্বার 2 CSS এবং নাম্বার 3 হচ্ছে ক্লায়েন্ট কম্পোনেন্টগুলোকে হাইড্রেট করার জন্য প্রয়োজনীয় জাভাস্ক্রিপ্ট, সাধারণ রেন্ডারিংও যেটা ছিল। এবং একই সাথে রিয়্যাক্ট লাইব্রেরি বা Next.js লাইব্রেরিও কিন্তু পাঠাতে হতে পারে, কারণ ক্লায়েন্টে JSX কম্পোনেন্টগুলোকে রেন্ডার করে HTML বানাবে কে? কিন্তু রিয়্যাক্ট এবং Next.js পুরো জাভাস্ক্রিপ্ট প্যাকেজগুলো বেশ বড়, সেগুলোকে পুরো ক্লায়েন্টে আবার ডাউনলোড করা মোটেও অপটিমাইজ কোনো সলিউশন না। Next.js এখানে একটা চালাকি করেছে। সে জানে যে সে সার্ভারে ইতিমধ্যেই সার্ভার কম্পোনেন্টগুলোকে রেন্ডার করে ফেলেছে, তাই ক্লায়েন্ট শুধুমাত্র ক্লায়েন্ট কম্পোনেন্টগুলোকে রেন্ডার করলেই হয়ে যায়। কিন্তু বাস্তবতা হচ্ছে ক্লায়েন্টকে কিন্তু পুরো রিয়্যাক্ট ট্রিটাই আবার বানাতে হয়, কারণ যদি পুরো রিয়্যাক্ট ট্রিটা না বানানো হয়, তাহলে কম্পোনেন্টগুলোর ইন্টারনাল কানেকশন বোঝা সম্ভব নয়। যেমন কে প্যারেন্ট, কে চাইল্ড, কার প্রপস কি, কিভাবে প্রপস প্যারেন্ট থেকে চাইল্ডে যাবে ইত্যাদি ইত্যাদি। তাই পুরো রিয়্যাক্ট ট্রিকে ব্রাউজারেও আরেকবার জেনারেট করতে হয়, কিন্তু সেটা করতে গেলে তো পুরো রিয়্যাক্ট এবং Next.js প্যাকেজটাই ব্রাউজারে আবার ডাউনলোড করতে হবে, এবং সেটা করতে হলে জাভাস্ক্রিপ্ট বান্ডেল সাইজ অনেক বড় হয়ে যাবে। এই কারণে Next.js যে অপটিমাইজেশনটি করেছে তা হলো, ঠিক আছে, আমি সার্ভারে 80% কম্পোনেন্টই সার্ভার কম্পোনেন্ট হিসাবে রেন্ডার করে HTML জেনারেট করে ফেলেছি, সেই HTML ব্রাউজারে পাঠিয়েও দিয়েছি এবং সেটি দেখাও যাচ্ছে। পুরো রিয়্যাক্ট ট্রি জেনারেট করার জন্য সে পুরো Next.js এবং রিয়্যাক্ট লাইব্রেরিকে না পাঠিয়ে শুধুমাত্র ছোট্ট একটা ফাইল পাঠায়। এই ফাইলটি পুরো রিয়্যাক্ট ট্রিকে রিয়্যাক্ট এবং Next.js ছাড়াই জেনারেট করতে পারে। এই ছোট্ট অংশটিকে রিয়্যাক্ট সার্ভার কম্পোনেন্ট পেলোড বা সংক্ষেপে RSC পেলোড বলা হয়। সার্ভারে যখন সার্ভার কম্পোনেন্টগুলো রেন্ডার করা হয় এবং HTML জেনারেট করা হয়, তখন এই RSC পেলোড তৈরি হয়। এটি তৈরি করার সময় প্রয়োজনীয় বৈশিষ্ট্যগুলো, যেমন কোন কম্পোনেন্ট কার চাইল্ড, কে প্যারেন্ট, তাদের মধ্যে ইন্টারনাল কানেকশন কি ইত্যাদি, এই জিনিসগুলা ছোট্ট একটা লগ খাতায় একটা পার্টিকুলার ফরম্যাটে লিখে রাখা হয়, যাতে ক্লায়েন্টে রিয়্যাক্ট এবং Next.js এর সহায়তা ছাড়াই এই লগ ফাইল দেখেই ট্রিটি জেনারেট করা যায়। এছাড়াও যদি কোনো সার্ভার কম্পোনেন্ট তার চাইল্ড ক্লায়েন্ট কম্পোনেন্টে কোনো প্রপস পাস করে, তবে সেই প্রপসগুলোও এই ছোট্ট লগ খাতায় বা ফাইলে লিখে রাখা হয়। সার্ভার রেসপন্সের সাথে এই লগ খাতাটিও পাঠিয়ে দেওয়া হয়। ক্লায়েন্টে আসার পর এই ট্রি জেনারেট করার জন্য আর পুরো রিয়্যাক্ট এবং Next.js লাইব্রেরির প্রয়োজন হয় না। ক্লায়েন্টে শুধু এই ছোট্ট লগ খাতা বা RSC পেলোড থেকে বুঝতে পারে যে কিভাবে কম্পোনেন্টগুলোর মধ্যে কানেকশন তৈরি করতে হবে, এবং সে সহজেই ট্রিটি তৈরি করে ফেলতে পারে। আমরা যে Next.js প্যাকেজটি ইনস্টল করি, সেই পুরো প্যাকেজটির ভিতরে সার্ভার পার্টও আছে, ক্লায়েন্ট পার্টও আছে, সবই কিন্তু জাভাস্ক্রিপ্ট। এগুলো সবই আমাদের বান্ডেলে যায়। একইভাবে রিয়্যাক্ট 19 থেকে রিয়্যাক্ট লাইব্রেরির ভিতরেও সার্ভার পার্ট এবং ক্লায়েন্ট পার্ট উভয়ই আছে, সেটাও জাভাস্ক্রিপ্ট। যদি এই সব জাভাস্ক্রিপ্টকে শুধুমাত্র রিয়্যাক্ট ট্রিটা বানানোর জন্য আবার ক্লায়েন্টে পাঠানো লাগতো, তাহলে ভেবে দেখেন জাভাস্ক্রিপ্ট বান্ডেল সাইজ কত বেড়ে যেত। এটা সম্ভব হলো শুধুমাত্র এই RSC পেলোড নামক ছোট্ট লগ ফাইলটি মেনটেন করার কারণে। এখন তাহলে ব্রাউজারে শুধুমাত্র রিয়্যাক্ট লাইব্রেরির ছোট্ট ক্লায়েন্ট পার্টের জাভাস্ক্রিপ্টটুকু আসে, যাতে সে ক্লায়েন্ট কম্পোনেন্টগুলোকে রেন্ডার করতে পারে এবং RSC পেলোডের সহায়তায় সার্ভার কম্পোনেন্টগুলোর সাথে কানেকশন করে পুরো ট্রি বিল্ড করতে পারে।
Next.js এরও শুধুমাত্র ক্লায়েন্ট পার্টের জাভাস্ক্রিপ্টগুলো ব্রাউজারে ডাউনলোড হয়, যেমন রাউটিং এর জন্য বা এক পেজ থেকে অন্য পেজে যাওয়ার জন্য যে ছোট্ট জাভাস্ক্রিপ্ট অংশগুলো প্রয়োজন সেগুলোই। সার্ভারে সার্ভার কম্পোনেন্টগুলো রেন্ডার করার সময় Next.js যে বৈশিষ্ট্যগুলো লগ খাতায় লিখে রেখেছিল, ওই লিখে রাখা লগ খাতা বা ছোট্ট অংশটিও সার্ভার থেকে রেসপন্সে ক্লায়েন্টের কাছে আসে, যেটা খুবই ছোট্ট একটা জেসনের মতো দেখতে, কিন্তু জেসন নয়, সিরিয়ালাইজেবল একটা ডেটা ফরম্যাট, যেটা দেখতে অনেকটা এরকম। এটাকেই আমরা রিঅ্যাক্ট সার্ভার কম্পোনেন্ট পেলোড বা RSC পেলোড বলছি। তাহলে সামারি হলো, একটি Next.js অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যখন কোনো ক্লায়েন্ট সার্ভারে রিকোয়েস্ট করে, তখন Next.js সার্ভার কম্পোনেন্টগুলোকে রেন্ডার করে ফেলে এবং ক্লায়েন্ট কম্পোনেন্টগুলোকে প্লেস হোল্ডার হিসাবে ফাঁকা রেখে দেয়। সার্ভারে HTML জেনারেট হওয়ার সময় Next.js কিভাবে জেনারেট করলো সেই প্রসেসটা একটা লগ খাতায় নিজের ফরম্যাটে লিখে রেখে দেয়, যেটাকে রিঅ্যাক্ট সার্ভার কম্পোনেন্ট পেলোড বা সংক্ষেপে RSC পেলোড বলা হয়। একই সাথে ক্লায়েন্ট কম্পোনেন্ট রেন্ডার করার জন্য প্রয়োজনীয় রিঅ্যাক্টের ক্লায়েন্ট অংশটুকু ক্লায়েন্ট সাইডের Next.js এর প্রয়োজনীয় জাভাস্ক্রিপ্ট এবং ক্লায়েন্ট কম্পোনেন্টকে হাইড্রেট করার জন্য যতটুকু জাভাস্ক্রিপ্ট প্রয়োজন শুধুমাত্র ততটুকু জাভাস্ক্রিপ্টই পাঠানো হয়। এতে করে জাভাস্ক্রিপ্ট বান্ডেল সাইজ অনেক ছোট হয়ে যায়। আশা করি আপনারা রিঅ্যাক্ট সার্ভার কম্পোনেন্ট, ক্লায়েন্ট কম্পোনেন্ট, RSC পেলোড এবং এই পুরো রেন্ডারিং প্রক্রিয়াটি সহজে বুঝতে পেরেছেন। যেহেতু আমরা এখন Next.js এর রেন্ডারিং স্ট্র্যাটেজি, ক্লায়েন্ট এবং সার্ভার কম্পোনেন্ট এবং RSC পেলোড সম্পর্কে জানি, এখন Next.js এর ক্যাশিং ফ্লো বোঝাটা আমাদের জন্য একদম সহজ হয়ে যাবে। Next.js ক্যাশিং ফ্লো ভালোভাবে বুঝতে হলে প্রথমেই আমাদেরকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন করতে হবে নিজেকে। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতেই আমরা পুরো Next.js এর ক্যাশিং এর কনসেপ্ট ক্লিয়ার করে ফেলব। ধরুন, প্রথমে একজন ইউজার তার ব্রাউজার থেকে সার্ভারে কোনো একটা পেজ বা ডেটার জন্য রিকোয়েস্ট করলো। এখন প্রশ্ন হচ্ছে, ব্রাউজার থেকে এই রিকোয়েস্টটা সার্ভারে যাওয়ার আসলেই কি কোনো দরকার আছে? কারণ এমনও তো হতে পারে ইউজারের কাঙ্ক্ষিত পেজ বা ডেটা ব্রাউজারের মধ্যেই আগে থেকে ক্যাশড হয়ে আছে, তাই না? আচ্ছা, ধরলাম রিকোয়েস্ট সার্ভারে গেলই, তাহলে কি সার্ভারে নতুন করে পেজ রেন্ডার করার প্রয়োজন আছে? যদি আগে থেকেই সার্ভারে সেই পেজ রেন্ডার করে রাখাই থাকে তখন? আচ্ছা, ধরে নিচ্ছি সার্ভারে আগে থেকেই পেজ রেন্ডার করা নাই, তাহলে সার্ভারে পেজ রেন্ডার করতে হবে। কিন্তু পেজ রেন্ডার করতে গেলেই কি ডেটাবেস বা অন্য কোনো ডেটা সোর্স থেকে নতুন করে ডেটা ফেচ করার বা রিকোয়েস্ট করার প্রয়োজন আছে? এমনও তো হতে পারে যে এই রিকোয়েস্টটি এর আগে থেকে কোনো এক সময় করা হয়েছিল এবং রিকোয়েস্টের রেজাল্টটি আমরা রিইউজ করতে পারি, যেন ডেটা সোর্সে এক্সট্রা নেটওয়ার্ক কল বা হিট করা না লাগে। হতেই পারে, তাই না? আর যদি ডেটা ফেচ করতেই হয়, তাহলে প্রশ্ন আসে, আদৌ কি ডেটা সোর্স থেকেই নতুন করে ডেটা নিয়ে আসার প্রয়োজন আছে, নাকি আগে থেকেই ডেটা কোনোভাবে সার্ভারে ক্যাশ করা আছে যা দিয়ে পেজ রেন্ডার করা যেতে পারে? শুনতে অনেকটা কনফিউজিং মনে হচ্ছে, তাই না? কিন্তু আসল কথা হলো, এই কনফিউজিং প্রশ্নগুলোর মধ্যেই Next.js ক্যাশিং এর সবচেয়ে গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিগুলো লুকিয়ে আছে। এই প্রশ্নগুলোর উত্তর খুঁজতে খুঁজতেই আমরা Next.js এর ক্যাশিং পুরোটাই বুঝে ফেলব। এবার আমরা একটা একটা করে স্ট্র্যাটেজি বিস্তারিত বুঝব। সেজন্য আমাদেরকে আগে 3W এবং 3H ফ্রেমওয়ার্ক সম্পর্কে জানতে হবে। 3W এবং 3H ফ্রেমওয়ার্কটা আসলে কি? এই ফ্রেমওয়ার্ক অনুযায়ী আমাদেরকে W দিয়ে 3টি এবং H দিয়ে 3টি প্রশ্ন করতে হবে। W দিয়ে প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ দ্য স্ট্র্যাটেজি? অর্থাৎ আমরা কোন ক্যাশিং স্ট্র্যাটেজি ফলো করে ক্যাশ করছি। মেমোরি ক্যাশ, ফাইল সিস্টেম ক্যাশ, এক্সটার্নাল CDN ক্যাশ, নাকি ডেটাবেস লেভেল ক্যাশ? দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে, ওয়্যার ইজ দ্য ক্যাশ স্টোরড? আমাদেরকে ক্যাশ করা ডেটাগুলো কোথায় স্টোর করতে হবে? লোকাল ফাইল সিস্টেমে, র্যামে, রেডিসে, অথবা কোনো থার্ড পার্টি স্টোরেজ সার্ভিস যেমন S3 বাকেট নাকি CDN এ? তৃতীয় প্রশ্নটি হচ্ছে, ওয়াই ক্যাশিং অর হোয়াটস দ্য বেনিফিট অফ দিস স্ট্র্যাটেজি? এই স্ট্র্যাটেজি ফলো করলে আমাদের কি বেনিফিট হবে? স্পিড ইনক্রিজ করবে, রিসোর্স অপটিমাইজেশন, লোয়ার সার্ভার কস্ট, নাকি অন্য কোনো আর্কিটেকচারাল অ্যাডভান্টেজ? এবার আসি H দিয়ে কোন 3টি প্রশ্ন করতে হবে। প্রথম প্রশ্ন যেটা করতে হবে যে, হাউ লং ক্যাশ ইজ ভ্যালিড? এটাকে সংক্ষেপে বলা হয় ক্যাশ ডিউরেশন। আমরা যে ডেটা ক্যাশ করব সেটা কতক্ষণ পর্যন্ত ভ্যালিড থাকবে? কয়েক সেকেন্ড, মিনিট, ঘন্টা, নাকি ইনডেফিনিট? এরপরের যে প্রশ্নটা আমরা করব, হাউ টু রিফ্রেশ অর রিভ্যালিডেট দ্য ক্যাশ? এটাকে সংক্ষেপে বলা হয় রিভ্যালিডেশন। যদি ক্যাশ করা ডেটা আউটডেটেড হয়ে যায় তখন কিভাবে সেই ক্যাশকে রিভ্যালিডেট বা রিফ্রেশ করব? এরপরে H দিয়ে যে প্রশ্নটি করব সেটা হচ্ছে, হাউ টু ইগনোর অর অপ্ট আউট অর ইনভ্যালিড দিস ক্যাশিং স্ট্র্যাটেজি?
যদি কোনো রিকোয়েস্ট বা কোনো সিচুয়েশনে ক্যাশ বাইপাস করতে হয় তখন কিভাবে সেই ক্যাশিং স্ট্র্যাটেজিকে ইগনোর বা ইনভ্যালিডেট করা যাবে। আপনি যখনই কোনো ক্যাশ সিস্টেম ডিজাইন করেন না কেন, আপনাকে অবশ্যই এই প্রশ্নগুলোর উত্তর খুঁজে খুঁজে এই ফ্রেমওয়ার্ক ফলো করেই বানাতে হবে। এবং নেক্সট.জেএসও তাদের ক্যাশ সিস্টেম বানাতে এই ফ্রেমওয়ার্ক ফলো করেই বানিয়েছে। আচ্ছা, অনেক থিওরি শিখলাম, এবারে আমরা কোড এক্সাম্পল দিয়ে আমাদের প্রশ্নগুলোর উত্তর খুঁজে বের করার চেষ্টা করব এবং সেই সাথে প্রতিটি ক্যাশ স্ট্র্যাটেজি ক্লিয়ার করে বুঝব। চলুন আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিতে দিতে নেক্সট.জেএস এর বিভিন্ন ক্যাশিং স্ট্র্যাটেজির নামগুলো জেনে নিই। আমরা মূলত কি করি, আমাদের ব্রাউজার থেকে নেক্সট.জেএস সার্ভারে রিকোয়েস্ট করি এবং নেক্সট.জেএস আমাদেরকে কোনো একটা পেজ রিটার্ন করে। এই যাত্রাপথে বিভিন্ন জায়গায় যদি আমরা প্রশ্নগুলো করি তাহলে আমরা নেক্সট.জেএস এর ক্যাশিং স্ট্র্যাটেজিগুলো বুঝতে পারবো। সবার প্রথমে যখন ব্রাউজার থেকে কোনো একটা রিকোয়েস্ট সার্ভারের দিকে যাবে, ইউজার ক্লিক করলো, তখন সবার প্রথমে নেক্সট.জেএস যে কাজটা করে যে আমার কি আদেও সার্ভারে যাওয়ার প্রয়োজন আছে কিনা, মানে সে নিজেকে প্রশ্ন করে যে ডু আই নিড টু গো টু দ্য সার্ভার, আদেও কি আমার সার্ভারে যাওয়ার দরকার আছে নাকি ব্রাউজারের মধ্যেই আমার এই পেজের কন্টেন্টগুলো আগে থেকেই কেউ গিয়েছিল বা আমি গিয়েছিলাম এবং সেটা সেভ করা আছে। এটা হচ্ছে ফার্স্ট প্রশ্ন এবং এই ফার্স্ট প্রশ্নটা সে করে যেই ক্যাশিং স্ট্র্যাটেজির কাছে, তার নাম হচ্ছে রাউটার ক্যাশ। মানে এই ক্যাশটা ক্লায়েন্ট সাইডেই কিন্তু আছে, এই ক্যাশটা কিন্তু সার্ভার সাইডে আমার যাওয়ারই প্রয়োজন নাই। আমি এর আগে গিয়েছিলাম, গিয়ে তারপরে আমার যে রাউটারটা, সেই রাউটার ক্লায়েন্ট সাইডে ব্রাউজারের মধ্যেই ইন মেমোরিতে স্টোর করে রেখেছে এবং আমি সেটা রিইউজ করতে পারি পরবর্তীতে যদি সেম পেজে আমি আবার নেভিগেট করি। ক্লিয়ার? এখন ধরেন পরের স্টেপে গেলাম, মানে এই প্রশ্নের উত্তর হচ্ছে হ্যাঁ, মানে আমার সার্ভারে যেতে হবে। তাহলে আমার পরের প্রশ্ন হচ্ছে আমি সার্ভারে অলরেডি চলে এসেছি, এখন আমার কাজ কি, সার্ভারে রিঅ্যাক্ট ট্রিটা রেন্ডার করা, মানে আমাদের পেজটা রেন্ডার করা। এবং এই পেজটা আদেও কি আমার রেন্ডার করার প্রয়োজন আছে, কারণ এই রেন্ডারিং এরও তো একটা কস্ট আছে। একই পেজ বারবার রেন্ডার করার তো দরকার নেই। এমনও তো হতে পারে যে এই পেজটা আমি বা অন্য কোনো ইউজার এর আগেই সার্ভারে একবার রিকোয়েস্ট করে রেন্ডার করে রেখে গিয়েছিল। হ্যাঁ, সো এই প্রশ্নটা সে যে ক্যাশ স্ট্র্যাটেজির কাছে জিজ্ঞেস করে নেক্সট.জেএস এর, তার নাম হচ্ছে ফুল রাউট ক্যাশ। মানে এটা কিন্তু সার্ভার সাইডে নেক্সট.জেএস কোনো একটা পার্টিকুলার রাউটের যে পেজটা, সেটা রেন্ডারিংটাকে ফাস্টার করার জন্য রেন্ডারিংটাকেই ক্যাশ করে রাখে, জেনারেটেড পেজটাই সে সার্ভারে তৈরি করে রাখে এবং এটাকে বলা হয় ফুল রাউট ক্যাশ। মানে কেউ চাইলে সাথে সাথে যেন দিয়ে দিতে পারে উইদাউট এগেইন রিজেনারেটিং দ্য পেজ। ক্লিয়ার? এখন ধরেন এই প্রশ্নের উত্তর হচ্ছে ইয়েস, মানে আমাকে রেন্ডার করতে হবে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে যখন আমরা রেন্ডারিং করি, মানে কি আপনি অলরেডি রিঅ্যাক্ট ট্রি এর মধ্যে ঢুকে গিয়েছেন এবং আপনাকে রেন্ডার করতে হচ্ছে। প্রত্যেকটা কম্পোনেন্টের মধ্যে বিভিন্ন জায়গায় ডেটা ফেচিং থাকতে পারে, সেটা ফেচ রিকোয়েস্ট করে হোক অথবা ডেটাবেস থেকে রিকোয়েস্ট করে হোক। তো এই যে ফেচ রিকোয়েস্টগুলো আমি করব, সেই ফেচ রিকোয়েস্টটা কি আদৌ আমার করার দরকার আছে নাকি এটাও ক্যাশ হয়ে আছে? সো এই প্রশ্নটা সে যার কাছে করে সেই ক্যাশিং স্ট্র্যাটেজির নাম হচ্ছে রিকোয়েস্ট মেমোয়াইজেশন। মানে আমি ধরেন ফর এক্সাম্পল আপনার রিঅ্যাক্টের 5টা কম্পোনেন্ট আপনার পরপর রেন্ডার করতে হচ্ছে, মানে প্যারেন্ট চাইল্ড এভাবে, এবং তার মধ্যে 3টা কম্পোনেন্টের মধ্যে ডেটা ফেচিং আছে এবং এই ডেটা ফেচিংগুলো আমার ক্যাশ হয়ে থাকতে পারে। মানে আমি এই রিকোয়েস্টটাকেই মনে রাখতে পারি। হ্যাঁ, তো নেক্সট.জেএস সেই কাজটাই করে। সো পরের প্রশ্নটা সে আসলে রিকোয়েস্ট মেমোরাইজেশন ক্যাশিং স্ট্র্যাটেজির কাছে জিজ্ঞেস করে যে তোমার কাছে কি এই রিকোয়েস্টের আউটপুটটা কি অলরেডি আছে, তাহলে আমাকে দিয়ে দাও, আদারওয়াইজ আমি সামনে যাব। ক্লিয়ার? সো যদি এইটা মিস হয়, মানে এই প্রশ্নের উত্তর যদি হ্যাঁ হয় যে আমাদেরকে আসলেই ফেচ করা লাগছে, তাহলে প্রশ্নটা হচ্ছে তার মানে আমাকে সার্ভার থেকে ডেটাবেসে অথবা কোনো এক্সটার্নাল এপিআইতে আমাকে হিট করা লাগবে। এখন প্রশ্ন হচ্ছে এই হিটটা করার আগে নেক্সট.জেএস আরেকবার প্রশ্ন করতে পারে আরেকজনের কাছে যে আমার কি আদেও এই নেটওয়ার্ক কলটা করার দরকার আছে, মানে বা ডেটাবেসে যাওয়ার দরকার আছে, নাকি ডেটাবেসের এই কোয়ারির রেজাল্টটা কোথাও ক্যাশ করা আছে, অথবা এপিআই রিকোয়েস্ট করলে আমি যে ডেটাটা পাবো সেই ডেটাটাই কোনো একটা জায়গায় সার্ভারে স্টোর করা আছে, ক্যাশ করা আছে। সো এই যে লাস্ট ক্যাশিং স্ট্র্যাটেজি, এটার নাম হচ্ছে ডেটা ক্যাশ। ঠিক আছে? সো ডেটা ক্যাশের কাজ হচ্ছে সিম্পল, যে যেই ডেটাটা এর আগে একবার ফেচ করে আনা হয়েছে সেটার যে রেজাল্টটা, সেই রেজাল্টটা সে সার্ভারে কোনো একটা জায়গায় মেমোরাইজ করে রাখে বা ক্যাশ করে রাখে বা স্টোর করে রাখে। ক্লিয়ার? এবং যদি এই ডেটা ক্যাশটা মিস হয়, মানে যদি এই প্রশ্নের উত্তরটা যে আমার কি আসলে সোর্সে হিট করার দরকার আছে, এই প্রশ্নের উত্তরটা যদি হ্যাঁ হয়, তাহলে আলটিমেটলি নেক্সট.জেএসকে ফাইনালি মেইন যে ডেটা সোর্স, সেটা হতে পারে আমার মাইসিকিউএল ডাটাবেস বা আমার মঙ্গোডিবি ডাটাবেস অথবা কোনো একটা এক্সটার্নাল এপিআই সার্ভার যেখানে আসলে আমাকে এপিআই রিকোয়েস্ট করতে হবে, সেই ডেটা সোর্সে ফাইনালি নেক্সট.জেএস হিট করে। ক্লিয়ার? কিন্তু হিট করার পরে একজন ইউজার হিট করার পরে পরবর্তী ইউজার যখন আসবে তখন কিন্তু হিট করে কিন্তু সে আসলে ডেটা ক্যাশের মধ্যে আবার রেজাল্টটাকে সেভ করে রেখে দিয়ে চলে যাবে। সো পরের বারে যখন কেউ ফেচ রিকোয়েস্ট করবে তখন সে ডেটা ক্যাশ থেকে সেটা নিতে পারবে।
অ্যামেজিং একটা ক্যাশিং স্ট্র্যাটেজি ডিজাইন। সো আশা করি আমি পুরো ফ্লোটা আপনাদেরকে বোঝাতে পেরেছি এবং এই ফ্লো অনুযায়ী আমরা একটা একটা করে ক্যাশিং স্ট্র্যাটেজি এখন বিস্তারিত বুঝবো এবং সেই জন্য সবার প্রথমে আমি যেটা করব সেটা হচ্ছে আপনাদেরকে রিকোয়েস্ট মেমোরাইজেশন বোঝাবো, এরপরে ডেটা ক্যাশ বোঝাবো, তারপরে ফুল রাউট ক্যাশ এবং তারপরে ফাইনালি ক্লায়েন্ট সাইড রাউটার ক্যাশ বোঝাবো। এই অর্ডারটা আলটিমেটলি নেক্সট.js এর যে ক্যাশিং ডকুমেন্টেশনটা, যেটা লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, সেই জায়গাটাতেও কিন্তু এভাবেই বোঝানো হয়েছে এবং আমি আজকের ভিডিওটি কিন্তু ওই ডকুমেন্টেশন ধরেই আপনাদেরকে বোঝাচ্ছি, যেটা এই ভিডিওটি দেখার পরে ডকুমেন্টেশন চেক করলে আপনারা ক্লিয়ার কাট একদম বুঝতে পারবেন। ক্লিয়ার? সো চলুন দেরি না করে আমরা রিকোয়েস্ট মেমোরাইজেশন বোঝা শুরু করি। রিকোয়েস্ট মেমোরাইজেশন বোঝার আগে আমি আপনাদেরকে আমার সেটআপটা দেখিয়ে নিচ্ছি এবং এই সেটআপটাই মূলত আমরা ব্যবহার করব সবগুলো ক্যাশিং স্ট্র্যাটেজি বোঝানোর জন্য এবং প্রত্যেকটার ক্ষেত্রে আমরা ইন্ডিভিজুয়াল এক্সাম্পল দেখব। তো দেখুন, আপনারা সিম্পল একটা নেক্সট.js অ্যাপ্লিকেশন দেখতে পাচ্ছেন এবং আমি যদি কোড এডিটরে আপনাদেরকে নিয়ে যাই তাহলে এখানে এক্সেপশনাল কিছু নাই। একটা নেক্সট.js এর যা একদম বেসিক লেভেলের কিছু পেজ আছে। তো এটা ছাড়া যে জিনিসটা আমি আপনাদেরকে দেখাতে চাচ্ছি সেটা হচ্ছে আমি একটা এক্সটার্নাল সার্ভার ফোল্ডার আপনারা দেখতে পাচ্ছেন এবং এটা একটা এক্সটার্নাল সার্ভার। আমি এখানে একটা মক সার্ভার সেট আপ করে রেখেছি যেন সার্ভারের উপরে এপিআই এর উপরে আমার কন্ট্রোল থাকে, আমি যেন ডেটা চেঞ্জ করতে পারি। আমি একদম জেসন প্লেস হোল্ডার বা বাইরের কোনো রিমোট সাইট রাখিনি, যেন আমরা দেখতে পাই, ডাইরেক্ট ভিজুয়ালাইজ করতে পারি, সার্ভারে চেঞ্জও করতে পারি। তো জেসন সার্ভার সম্পর্কে যদি আপনাদের আইডিয়া না থাকে তাহলে আমি আপনাদেরকে বলবো যে জেসন সার্ভার বলে একটা খুবই জনপ্রিয় একটা প্যাকেজ আছে। এটা হচ্ছে একটা মক সার্ভার, মানে আপনি রেস্ট এপিআই টেস্ট করার জন্য এটা হচ্ছে বেস্ট একটা জিনিস। আপনি রেস্ট এপিআই বানাচ্ছেন না, ফ্রন্ট এন্ড ডেভেলপারদের জন্য এটা অসাধারণ একটা প্যাকেজ। আপনি জাস্ট npm ইনস্টল জেসন সার্ভার, এই প্যাকেজটা ইনস্টল করবেন আপনার একটা নোট প্রজেক্টে এবং সেখানে আপনি একটা জেসন ফাইল দেখিয়ে দিবেন এবং সেই জেসন ফাইলটুকু দেখিয়ে দিলেই সে আপনাকে রেস্ট এপিআই এন্ডপয়েন্ট তৈরি করে দিবে। হ্যাঁ, তো আপনি যদি বুঝতে না পারেন আমি আপনাদেরকে সংক্ষেপে বলে ফেলছি। সেটা হচ্ছে দেখেন এখানে সার্ভারের মধ্যে জাস্ট আপনি যদি প্যাকেজ.json ফাইলে যান তাহলে সেখানে দেখেন এখানে আমি সিম্পলি জাস্ট একটা জিনিসই ইনস্টল করে রেখেছি, সেটা হচ্ছে জেসন সার্ভার। ওকে, এবং আমরা যদি এখানে আসি তাহলে db.json নামে একটা ফাইল আছে, সেখানে সিম্পলি একটা অবজেক্ট আছে এবং সেখানে প্রোডাক্টস নামে একটা নোড আছে এবং সেই নোডে আমরা আলটিমেটলি একটা অ্যারে অফ অবজেক্ট দিয়ে রেখেছি এবং এই সার্ভারটাকে আমি চালু করে দিয়েছি, যেটা আপনারা জেসন সার্ভারের ডকুমেন্টেশনে দেখতে পারবেন। চালু করে দিয়েছি জাস্ট এই কমান্ডটা দিয়ে npx জেসন সার্ভার এবং আপনি db.json এই ফাইলটা পয়েন্ট করে দিবেন এবং একটা পোর্ট নাম্বার দিবেন এবং সেই পোর্টটা আপনি চাইলে যে কোনো অন্য আদার পোর্টে রান করাতে পারেন। যেহেতু আমার নেক্সট.js অ্যাপ্লিকেশনটা 3000 পোর্টে চলবে এই জন্য এই সার্ভারটাকে আমি 8000 পোর্টে রান করিয়ে রেখেছি এবং এইটা করার কারণে যেটা হয়েছে, যেহেতু আমার এখানে একটা প্রোডাক্টস নোড আছে তাই সে আমার জন্য এরকম একটা রেস্ট এপিআই এন্ড পয়েন্ট তৈরি করে দিয়েছে। সো আপনি দেখেন আমি /products দিলে আমার কিন্তু প্রোডাক্টসের লিস্টটা আসছে। আমি যদি /products/1 দেই তাহলে আমার একটা সিঙ্গেল প্রোডাক্ট আসছে। সো একটা রেস্ট এপিআই যা থাকে সে কিন্তু আমাকে তৈরি করে দিয়েছে এবং উইদাউট এনি কোডিং। সো এই জিনিসটাই আমি সেট আপ করে রেখেছি, যেহেতু সার্ভার বোঝানো আমাদের উদ্দেশ্য না, বাট আমি তারপরেও আপনাদেরকে দেখিয়ে রাখলাম যেন আপনারা বুঝতে পারেন। এবং আরেকটা টার্মিনালে আমার নেক্সট.js যে অ্যাপ্লিকেশনটা সেটা রানিং আছে। ক্লিয়ার? এখন যদি আমরা আমাদের নেক্সট.js এখানে যাই তাহলে আপনারা বেশ কিছু পেজ দেখতে পাচ্ছেন। সবার প্রথমে আমরা বুঝবো হচ্ছে রিকোয়েস্ট মেমোরাইজেশন। রিকোয়েস্ট মেমোরাইজেশনের এই ইউআরএলটাতে যদি আমি হিট করি এবং আমার এখানে কিছু এই জিনিস আপনারা দেখতে পাচ্ছেন এবং ডান পাশে আপনারা সার্ভার থেকে কিছু লগ দেখতে পাচ্ছেন। যেহেতু নেক্সট.js ডেভেলপমেন্ট মোডে সার্ভারের নোড.js এর যেই লগগুলো হয় সেই লগগুলো সে ব্রাউজারেও দেখতে দেয়, যেটা একটা ভেরি ইউজফুল ফিচার। আমাদেরকে বারবার টার্মিনালে যাওয়া লাগে না, এই জন্য সে দেখেন সার্ভার পয়েন্ট করে আমার কিছু লগ এখানে প্রিন্ট করছে। তো আমরা যদি এখন সেটআপে চলে যাই এবং আমরা দেখি যে আমরা কি করেছি। সো অ্যাপ ফোল্ডারের মধ্যে আমরা জানি এখানে সবই সার্ভার কম্পোনেন্ট এবং তার মধ্যে আমাদের রিকোয়েস্ট মেমোরাইজেশন রাউটে আমরা হিট করেছি। তো সেখানে page.jsটা যদি আমি ওপেন করি তাহলে আমরা দেখব এখানে এইটা হচ্ছে আমার পেজ এবং শুরুতে আমি প্রোডাক্টসগুলো নিয়ে এসেছি এপিআইতে হিট করে এবং যে কোনো এপিআই রিকোয়েস্ট করার জন্য আমি একটা হেল্পার ফাংশন বানিয়ে রেখেছি গেট ডেটা নামে। এবং আপনি যদি হেল্পার ফাংশনে যান, এটা একটা জেনারিক হেল্পার ফাংশন যে হচ্ছে যে কোনো ইউআরএল এপিআই ইউআরএল প্যারামিটারে নিতে পারে এবং কলার কে তাকে কল করছে, কারণ আমরা বিভিন্ন জায়গায় ডেটা ফেচ করতে পারি, পেজ লেভেলে করতে পারি, অন্য কোথাও। সো আমি কে তাকে কল করছে সেটা নেওয়ার জন্য একটা স্ট্রিং নিয়ে রেখেছি এবং ফেচের ক্ষেত্রে কিছু অপশনস আমরা দিতে পারি। এই যে ফেচ রিকোয়েস্ট যখন আমরা করি তখন আমরা অপশনস দিতে পারি, সেই অপশনগুলো যেন আমি বাইরে থেকে দিতে পারি সেজন্য আমি অপশনসগুলো নিয়েছি। সো এটা আর কিছুই করছে না, সে ফেচ করছে, একটা প্রমিস রিটার্ন করছে এবং বিভিন্ন জায়গায় লক করছে। যখন রিকোয়েস্টটা স্টার্ট হচ্ছে তখন সে একটা লক করছে যে কে তাকে স্টার্ট করেছে এবং ফাইনালি যখন রেসপন্স এসে যাচ্ছে তখন সে হচ্ছে আলটিমেটলি এখানে দেখিয়ে দিচ্ছে যে কতক্ষণ লাগলো এই রিকোয়েস্টটা কমপ্লিট হতে। ক্লিয়ার? সো আমরা জাস্ট এখানে সিম্পলি জাভাস্ক্রিপ্টের পারফরমেন্স দাও .now ব্যবহার করে স্টার্ট টাইম এবং এন্ড টাইম ক্যালকুলেট করে রিকোয়েস্ট হতে কত সময় লাগলো সেটা লক করে দিয়েছি। নাথিং ফ্যান্সি এখানে। এখন এই পেজটাতে খেয়াল করে দেখেন, আমি এই পেজ লেভেলে এখানে কিন্তু একবার আমি ডেটা ফেচ করেছি। আবার দেখেন নেক্সট.js এর যে জেনারেট মেটা ডেটা ফাংশন আছে, যেটা দিয়ে আমরা আসলে মেটা ডেটা তৈরি করি, লাইক পেজের টাইটেল, ডেসক্রিপশন, সেখানেও আমি
এগেইন এই ডাটাটা ফেচ করেছি, জাস্ট কলারের নামটা চেঞ্জ রেখেছি যে এটা জেনারেট মেটাডাটা ফাংশনের মধ্যে হয়েছে। সো এই দেখেন রিকোয়েস্ট কিন্তু একই, তাই না? এবং সে রিটার্ন করে দিচ্ছে হচ্ছে যে আপনার সবগুলো অ্যাপেল প্রোডাক্টের যেই টাইটেলগুলো সেগুলোকে জাস্ট কনক্যাটিনেট করছে আর কি। সো আমরা যদি এখানে দেখি, দেখেন অ্যাপেল আইফোন 16, অ্যাপেল আইফোন 17 যা যা এগুলো আছে সবগুলোর নাম টাইটেলে চলে এসছে। সো এটা তৈরি করেছি আমি, এই জায়গাটায় আমি আবার একটা ডাটা ফেচ করেছি। সো তার মানে এই জায়গাটাতে আমি এখানে একবার ডাটা ফেচ করেছি, এইখানে একবার ডাটা ফেচ করেছি, এবং ফাইনালি আপনারা দেখেন এই জায়গাটাতে তিনটা কম্পোনেন্ট আসলে আছে। একটা হচ্ছে প্রোডাক্ট কাউন্ট, একটা হচ্ছে আমার ওই যে প্রোডাক্টটা উপরে নিয়ে এসেছি সেটার লিস্ট আমি এখানে ম্যাপ করে দেখিয়েছি, এবং আরেকটা হচ্ছে টোটাল প্রাইস। সো আমরা যদি ইউআইতে যাই, এটা হচ্ছে প্রোডাক্ট কাউন্ট, এটা হচ্ছে টোটাল প্রাইস, এবং এটা হচ্ছে লিস্ট। এবং এই প্রোডাক্ট কাউন্ট কম্পোনেন্টের মধ্যেও কিন্তু আমি এগেইন ডাটা ফেচ করেছি, ওই সেম রিকোয়েস্টটা করেছি, এবং সেখানে আমি কি করেছি, প্রোডাক্টের লেংথ মানে যে কটা প্রোডাক্ট পেয়েছি সেটার লেংথ দিয়েছি। এভাবে যদিও আপনি রিয়েল ওয়ার্ল্ডে প্রজেক্টে করবেন না, কিন্তু এই রিকোয়েস্ট মেমোরাইজেশন বোঝার জন্য এই এক্সাম্পলটা আপনার কাজে আসবে। এছাড়া আমার যে টোটাল প্রাইস যেটা আছে সেখানেও কিন্তু আমি এগেইন ডাটা ফেচ করেছি। সো তার মানে আমার এই পুরা রিঅ্যাক্ট ট্রিতে আমি মোটামুটি এই জায়গাটাতে এখানে একবার, এখানে একবার, দুইবার, এবং পেজ লেভেলে একবার, তিনবার, এবং জেনারেট মেটাডাটার মধ্যেও কিন্তু একবার। সো টোটাল 4 বার আমি ডাটা ফেচ করেছি, সেম ডাটা ফেচ করেছি। এবং যখন এই পেজটা রেন্ডার হতে যাবে তখন কিন্তু এই রিঅ্যাক্ট ট্রিটা যখন রেন্ডার হবে তখন কিন্তু 4 বার রিকোয়েস্টটা করার কথা, তাই না? সো আমরা এখন যে মজাটা দেখব সেটা হচ্ছে, আমরা ডেফিনেটলি এই পেজটা যেহেতু একটা স্ট্যাটিক পেজ, তার মানে আমি যখন npm run build কমান্ডটা দেব, আমরা চাইলে এটা কনসোলেও দেখতে পারি, বাট আমি আপনাদেরকে এখানেও দেখাচ্ছি আর কি, কারণ এটা আলটিমেটলি স্ট্যাটিক পেজ, তাই না? সো যখন নেক্সট.জেএস এই পেজটাকে বিল্ড করবে, হ্যাঁ, খেয়াল করে দেখেন এই পেজটা যখন বিল্ড হয়েছে তখন আমাদের এই লগগুলো আপনারা দেখতে পাচ্ছেন। ক্লিয়ার? দেখেন, এই দেখেন পেজ লেভেলে সবার প্রথমে দেখেন ফেচিং প্রোডাক্ট স্টার্টেড। ক্লিয়ার? সো প্রোডাক্ট ফেচিং কিন্তু স্টার্ট হয়েছে। এরপরে দেখেন জেনারেট মেটাডাটা ফাংশনের মধ্যে যে ফেচিংটা করেছিলাম সেটা স্টার্ট হয়েছে, এবং প্রথম এই স্ট্যাটিক মানে প্রথম ফেচটা হতে লেগেছে 23.51 মিলি সেকেন্ড। তারপরেরটা মানে যেটা একদম জেনারেট মেটাডাটা অলমোস্ট সেম সময় মানে একদম একই সাথে যেটা শুরু হয়েছে কনকারেন্টলি, সেটা হতে সময় লেগেছে 17.44 মিলি সেকেন্ড। ক্লিয়ার? এবং দেখেন ফাইনালি যখন আমাদের এই যে প্রোডাক্ট কাউন্ট যে কম্পোনেন্টটা সেটা স্টার্ট হয়েছে এখানে, টোটাল প্রাইস কম্পোনেন্টটা স্টার্ট হয়েছে এখানে, এবং এগুলো হতে কিন্তু একদম কম সময় লেগেছে। দেখেন সিগনিফিকেন্ট ডিফারেন্স, এটা 23 মিলি সেকেন্ড, এটা কিন্তু মাত্র 0.58 মিলি সেকেন্ড, মানে কিছুই না। কেন? কারণ হচ্ছে নেক্সট.জেএস যখন এই পেজটা বিল্ড করার সময় এই কাজটা করেছে, মনে আছে আমরা যে কোশ্চেনটা করেছিলাম যে আদৌ কি আমাদের ডেটা ফেচ করার প্রয়োজন আছে? ঠিক আছে, ওই জায়গাটার ওই প্রশ্নটার উত্তরেই কিন্তু সে আসলে ডেটা ফেচ করেছে, এবং প্রথম লেয়ারে যখন প্রথম কম্পোনেন্টটা প্রথম রিকোয়েস্টটা সে যখন করেছে এই দুটো অলমোস্ট একই টাইমে হয়েছে, যার কারণে এই দুটার মধ্যে একটু নেটওয়ার্ক ল্যাটেন্সি আছে, কারণ এই দুটো আলটিমেটলি মানে একই সময় সে শুরু করেছে কনকারেন্টলি নেক্সট.জেএস। কিন্তু যখন সে এই লেয়ারে চলে এসছে প্রোডাক্ট কাউন্টে, সে তখন দেখেছে তার উপরের লেয়ারে এই ডাটাটা ফেচ হয়ে গেছে। সো তখন সে সেটাকে রিইউজ করেছে, রিকোয়েস্ট মেমোরাইজেশন ক্যাশ থেকে নিয়েছে। ক্লিয়ার? এইটাই হচ্ছে মূল বিষয়, যে আপনি নেক্সট.জেএস এর ক্ষেত্রে যতবার খুশি আপনার ভিতরের, আপনার তো এই নর্মাল রিঅ্যাক্ট অ্যাপ্লিকেশনে এরকম চাইল্ড কম্পোনেন্ট অসংখ্য থাকতে পারে। আপনার ধরেন 500 কম্পোনেন্ট আছে এবং ভিতরে ভিতরে মিনিমাম 300 কম্পোনেন্টের মধ্যে আপনি সেম নেটওয়ার্ক রিকোয়েস্ট করেছেন, মনের খুশিতে আপনি করতে পারেন। নেক্সট.জেএস একই রিকোয়েস্ট বারবার করবে না। সো এটাকে বলা হয় নেক্সট.জেএস এর ভাষায় রিকোয়েস্ট ডিডুপ্লিকেশন, মানে রিকোয়েস্ট ডুপ্লিকেট হবে না। আপনি নিশ্চিন্তে আপনি এই কাজটা করতে পারবেন, যখনই আপনার ডেটা দরকার হবে আপনি এভাবে ডেটা ফেচ করে নিতে পারবেন। এটাতে সুবিধা যেটা হলো যে আপনার প্রপস পাসিং করা লাগছে না। অ্যামেজিং, এটা কিন্তু একটা কি বলবো, এটা একটা কাঁচামাল আর কি, মানে এটা একটা এক্সট্রা বেনিফিট যেটা আমরা পাচ্ছি, যে আমাদের কিন্তু প্রপস পাসিং করা লাগছে না। ক্লিয়ার? সো এইটা একটা অ্যামেজিং ইনোভেশন নেক্সট.জেএস এর, যে এই ক্যাশটা কিন্তু খুবই কাজে লাগছে আমাদের রিকোয়েস্ট মেমোরাইজেশন, যে যখন পেজ রেন্ডার হচ্ছে আমার যদি অনেক ডিপলি নেস্টেড রিঅ্যাক্ট ট্রি হয়, আমি মনের সুখে বারবার একই রিকোয়েস্ট করতে পারি, এবং যখন ডাটা প্রয়োজন আমাদের কমন ডাটা ফেচিং ফাংশন থেকে আমরা এগেইন ডাটা সেখান থেকে নিয়ে ব্যবহার করতে পারি। বিহাইন্ড দ্য সিন নেক্সট.জেএস কিন্তু রিকোয়েস্ট ডিডুপ্লিকেশন করে ফেলবে। এবং ফাইনাল আরেকটা জিনিস আপনাদেরকে দেখাতে চাচ্ছি, যে এই জিনিসটা যে শুধুমাত্র রিকোয়েস্ট মেমোরাইজেশন যে শুধুমাত্র স্ট্যাটিক পেজের ক্ষেত্রে কাজ করে তা কিন্তু নয়, এটা কিন্তু ডাইনামিক এসএসআর পেজের ক্ষেত্রেও কাজ করে। যেমন সেটা চেক করার জন্য ধরেন ফর এক্সাম্পল আমরা যদি আমাদের এই নেটওয়ার্কের রিকোয়েস্টের যে কোনো একটা জায়গায় যদি আমরা ফেচ অপশনস, মানে এগুলোর ফেচ অপশনস যদি আমরা দিয়ে দিই, যেমন ধরেন আমরা ফেচ অপশন দিতে পারি না, যদি আমরা ক্যাশ দিয়ে দেই নো স্টোর, বাই ডিফল্ট এই ক্যাশটা থাকে হচ্ছে ফোর্স ক্যাশ, মানে নেক্সট.জেএস ক্যাশ করেই, কিন্তু আমরা যদি এটাকে নো স্টোর দিয়ে দেই তার মানে এটা হচ্ছে একটা ডাইনামিক রিকোয়েস্ট, মানে তুমি ক্যাশ স্টোর করবা না।
এবং যদি আমরা এখন সেম জিনিসটা সবগুলো জায়গায় করি, এখানেও দিয়ে দিলাম, এবং আমাদের যে প্রোডাক্ট কাউন্ট কম্পোনেন্টটা আছে আমরা সেখানেও দিয়ে দিলাম, এবং আমাদের যে আলটিমেটলি আরেকটা আছে না টোটাল পেজ, যেটা আমি যদি আসি এখানে টোটাল প্রাইস, যেটা আমরা যদি সেখানেও এই জিনিসটা দিয়ে দেই, হ্যাঁ, তাহলে আমাদের ফেচ রিকোয়েস্টগুলো কিন্তু সব আমরা এখন ক্যাশ নো স্টোর করেছি। এখন যদি আমরা একইভাবে npm রান বিল্ড দেই, তাহলে কিন্তু মনে রাখবেন, তাহলে কিন্তু আমার এই পেজটা এখন ডাইনামিক এসএসআর পেজ হবে, এখন কিন্তু এটা এসএসজি পেজ হবে না। সেটা আমরা পেজ এখনই যখন নেক্সট.js এর এই বিল্ডিংটা হয়ে যাবে তখনই আমরা দেখতে পাবো। খেয়াল করে দেখেন, এখন কিন্তু আমাদের এই যে রিকোয়েস্ট মেমোরাইজেশন পেজটা, এটার পাশে কিন্তু ল্যামডা সাইন, মানে এটা হচ্ছে এখন ডাইনামিক পেজ, মানে যখনই ইউজার আমরা ক্লিক করব তখনই কিন্তু আসলে ওই পেজটা মানে আমাকে মানে জেনারেট করতে হবে, মানে নেক্সট.js রান টাইমে জেনারেট করে ইউজারকে দিবে। সো আমরা যদি এখন npm স্টার্ট দেই, মানে আমরা যদি এটাকে চালাই এবং আমরা যদি এখন এখানে আসি, তাহলে যদিও এখন আমি কিন্তু এখানে কিছু দেখতে পাবো না, খেয়াল করে দেখেন এখানেও কিন্তু একই কাহিনী। প্রথম দিকে দুইটাতে কম মানে বেশি নেটওয়ার্ক ল্যাটেন্সি, দেখেন 31.32 এবং আরেকটা হচ্ছে 19.44, কিন্তু এর পরের গুলোতে কিন্তু দেখেন 2.24 মিলিসেকেন্ড, 1.51 মিলিসেকেন্ড। হ্যাঁ, এবং আমি যদি এটাকে লকটা আমি বন্ধ করে দিলাম, আমি হোম পেজে গেলাম, এরপরে আমি এগেইন রিকোয়েস্ট মেমোরাইজেশনে গেলাম, খেয়াল করে দেখেন এখন কিন্তু রান টাইমে পেজটা বারবার আনছে। দেখেন প্রত্যেকটা ক্ষেত্রে একই কাহিনী, এই দেখেন, ক্লিয়ার? সো তার মানে কি ডাইনামিক পেজের ক্ষেত্রেও কিন্তু রিকোয়েস্ট মেমোরাইজেশন কাজ করছে। মোট কথা রিকোয়েস্ট মেমোরাইজেশন কাজ করবে যখন পেজ রেন্ডার হবে, তখন ডিফারেন্ট লেভেলে একই রিকোয়েস্ট যেন বারবার করতে না হয়। এবং এই যে আমি রিকোয়েস্ট করলাম না, পেজটা চলে আসলো, এরপর আমি অন্য পেজে চলে গেলাম, হ্যাঁ, এটা কিন্তু ক্যাশ মুছে গেছে। আবার যখন আপনি রিকোয়েস্ট মেমোরাইজেশনে ক্লিক করবেন তখন কিন্তু আবার ওই প্রথম লেভেলে ক্যাশটা ইউজ হবে, তারপরে আবার কিন্তু সে নিচের লেয়ারগুলোতে ওই ক্যাশটা রিইউজ হবে, তারপরে কিন্তু আপনাকে পেজ দেখানো শেষ হয়ে গেলে ক্যাশটা মুছে ফেলবে। তার মানে এটা একটা টেম্পোরারি ক্যাশ, ইন মেমোরি সার্ভারের ইন মেমোরি ক্যাশ। ক্লিয়ার? সো এই হচ্ছে রিকোয়েস্ট মেমোরাইজেশন। এবং এখানে একটা জিনিস আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে কেন আমার এই দুইটা রিকোয়েস্ট, মানে এইখানেও তো ভাই একটা রিকোয়েস্ট হয়েছে, এখানেও তো একটা রিকোয়েস্ট হয়েছে, তাহলে এটা যদি প্রথম রিকোয়েস্ট আমি ধরে নেই, তাহলে এই দুটাতে কেন নেটওয়ার্ক মানে ল্যাটেন্সি একটু বেশি আসছে? প্রথমটাতেই তো শুধু হওয়ার কথা, তাই না? হ্যাঁ, এটা একটা গুড কোশ্চেন। কারণ হচ্ছে এটা কিন্তু পেজ লেভেলেই এই জেনারেট মেটা ডাটা যেটা, সেটা কিন্তু পেজ লেভেলেই নেক্সট.js একই সাথে দুইটা রিকোয়েস্ট করে আসলে কনকারেন্টলি পারফরমেন্স বাড়ানোর জন্য। মানে দুজনের রিকোয়েস্ট একই সাথে শুরু হয়, এই কারণে দুইটাতেই একটু নেটওয়ার্ক মানে লেটেন্সি আসে। এবং ফাইনালি যখন সে হিট করে, ডাটা সোর্সে হিট করে সে ফেচ করে কিন্তু সে যে রিকোয়েস্টটাকে কিন্তু সে মনে রাখে, সে কিন্তু প্রমিসটাকে মনে রাখে। হ্যাঁ, আমরা যদি এই গেট ডাটা ফাংশনের মধ্যে যাই, সে কিন্তু পুরো ডাটাটাকে কিন্তু সেভ করে রাখে না, পুরো ডাটাটাকে সে সেভ করে রাখে ডাটা ক্যাশের মধ্যে। কিন্তু এইটা হচ্ছে কি রিকোয়েস্ট মেমোরাইজেশন, মানে শুধু রিকোয়েস্টটাকে মনে রাখে। সে যেটা করে, যেমন ধরেন যেহেতু এটা ইন মেমোরি ক্যাশিং, সার্ভারের মেমোরিতে রাখছে, সো মেমোরিতে কিন্তু অনেক বড় জিনিস রাখা যায় না। এখন এমনও তো হতে পারে আপনি একজন বাজে ডেভেলপার যদি হন এবং আপনার এই ফেচ রিকোয়েস্টে যদি 10,000 ডেটা চলে আসে, সেটা যদি মেমোরিতে স্টোর হয় তাহলে কিন্তু বিশাল বাজে অবস্থা হবে। সেজন্য নেক্সট.js ইন্টেলিজেন্টলি ইন মেমোরিতে এই কাজ, মানে সে যেটা করে যে আমার তো পুরো ডেটা রাখার দরকার নাই, আমি শুধু এই প্রমিসটা সেভ করে রাখবো। সো এখানে এই যে যখন আমরা অ্যাওয়েট ফেচ করছি তখন যে প্রমিসটা তৈরি হচ্ছে, এই প্রমিসটা সে ইন মেমোরিতে রেখে দিচ্ছে, এবং প্রমিসটা যখন রিজলভ হচ্ছে সকলেই কিন্তু ওই প্রমিস থেকে আসলে ডাটাটা নিচ্ছে। সো ওই প্রমিসটা রিজলভ যখন হয়ে যাচ্ছে তখন সবাই ওটাকে রিজলভ পাচ্ছে। সো নিচের লেভেলে সবাই ওটাকে রিজলভড অবস্থায় পাচ্ছে। ক্লিয়ার? সো আশা করি রিকোয়েস্ট মেমোরাইজেশন একদম পানির মতো বোঝাতে পেরেছি। এবার আমরা রিকোয়েস্ট মেমোরাইজেশনে যা যা শুনলাম সেটার একটা সামারি দেখব, এবং একই সাথে আমরা 3W এবং 3H ফ্রেমওয়ার্ক যেটা দেখেছিলাম সেই 6টা প্রশ্নের উত্তর দিব, যা যা আমরা শিখলাম তার উপরে ভিত্তি। রিকোয়েস্ট মেমোরাইজেশন আমরা যা বুঝলাম সেই অনুযায়ী চলুন একটা ডায়াগ্রামের মাধ্যমে আমরা ক্লিয়ার কাট বুঝে ফেলি। তো আমরা এটুকু জানি যে রিকোয়েস্ট মেমোরাইজেশন শুধু রেন্ডারিং ফেজে কাজ করে, এবং এটা ধরেন আমাদের সেই রিকোয়েস্ট মেমোরাইজেশন ক্যাশ স্টোরেজটা, যেটা আমাদের রেন্ডারিং ফেজে সার্ভারের মেমোরিতে রয়েছে। ওকে, ক্লায়েন্ট কোনো একটা রাউটে যখন হিট করলো, সেটা বিল্ড টাইমেও হতে পারে অথবা রান টাইমেও হতে পারে। যখন হিট করলো, ধরেন ফর এক্সাম্পল ফার্স্ট সে ফেচ প্রোডাক্টস এই রাউটে হিট করলো, স্বাভাবিকভাবেই প্রথমে রিকোয়েস্ট মেমোরাইজেশনটা মিস হবে, তাহলে সামনে ডেটা ক্যাশ বা ডেটা সোর্সের দিকে যাবে এবং সেখান থেকে সে হিট হবে এবং সেখান থেকে ডেটা নিয়ে সে আলটিমেটলি যে প্রমিসটা, সেই প্রমিসটা সে আসলে সেভ করবে। সেটা পেন্ডিং স্টেটেও থাকতে পারে অথবা যে কোনো সময় ফুলফিলড হয়ে যেতে পারে, এবং এই প্রমিসটাই আলটিমেটলি রিকোয়েস্ট মেমোরাইজেশন লেয়ারে সেট হবে। এর পরবর্তীতে রেসপন্স দিয়ে দিল এবং কাজ শেষ। এর পরবর্তী সাবসিকুয়েন্ট রিকোয়েস্টে যখনই আমরা হিট করব তখন এটা আসলে হিট পাবে এবং রেসপন্সটা আলটিমেটলি এরপর থেকে এখান থেকেই রিকোয়েস্ট মেমোরাইজেশন লেয়ার থেকেই আমরা পেয়ে যাব। এটাই হচ্ছে রিকোয়েস্ট মেমোরাইজেশনের সিম্পল এক্সাম্পল।
আমরা এতক্ষণ কোডের মাধ্যমে যা দেখলাম সেটাকে চলুন একটু সামারি করে ফেলি। মূলত আমরা যখন কোনো পেজ রেন্ডার করি তখন একটা রিয়াক্ট ট্রি রেন্ডার হয় এবং এর ডিফারেন্ট লেভেলে ডিফারেন্ট কম্পোনেন্ট থাকে, যেটা আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। উপরে একটা রুট লেআউট ছিল এবং তারপরে আপনার নিচের লেয়ারে নেক্সট.js এর বিভিন্ন ফাংশন থাকতে পারে, লাইক জেনারেট স্ট্যাটিক প্যারামস, জেনারেট মেটাডাটা, লেআউট। তারপরে ভিতরে থাকতে পারে নেস্টেড কম্পোনেন্ট, যেমন কম্পোনেন্ট A, B, C আপনারা দেখতে পাচ্ছেন। এবং দেখেন প্রত্যেকটা লেয়ারে একই রিকোয়েস্ট কিন্তু বারবার হচ্ছে, যেমন রিকোয়েস্ট ABC, এটা কিন্তু দেখেন রুট লেআউটে AB হয়েছে, জেনারেট স্ট্যাটিক প্যারামসের মধ্যে A এবং B হয়েছে, জেনারেট মেটাডাটার মধ্যে B এবং C হয়েছে। এরকম করে ডিফারেন্ট লেয়ারে একই রিকোয়েস্ট কিন্তু বারবার হতে পারে। এবং যদি আমরা এটাকে এইভাবে দেখি, যদি রিকোয়েস্ট মেমোরাইজেশন না থাকতো তাহলে মূলত এখানে কতগুলো রিকোয়েস্ট হতো? টোটাল 15টা রিকোয়েস্ট হতো। ক্লিয়ার? সেই জিনিসটা রিকোয়েস্ট মেমোরাইজেশনের কারণে মাত্র 3টা রিকোয়েস্টে পরিণত হলো একটা রেন্ডারিং এর মধ্যে। তার মানে কতটা পারফরমেন্স বুস্ট আপ করবে। ক্লিয়ার? সো আশা করি এইটা বোঝাতে পেরেছি। এবং এটা করার কারণে আরেকটা সুবিধা যেটা হলো, সেটা আমাদেরকে প্রপস পাসিং করা লাগছে না। আমরা যে কোনো লেয়ারে আমরা ডেটা ফেচ করতে পারছি, কারণ রিকোয়েস্ট ডিডুপ্লিকেশন হয়ে যাচ্ছে। এবার চলুন আমরা 3W এবং 3H ফ্রেমওয়ার্কের বিভিন্ন প্রশ্নের উত্তরগুলো দিয়ে রিকোয়েস্ট মেমোরাইজেশনের সামারিটা করে ফেলি। সবার প্রথম প্রশ্ন হচ্ছে, হোয়াট ইজ রিকোয়েস্ট মেমোরাইজেশন? সেটা আমরা দেখলাম যে এটা আলটিমেটলি আইডেন্টিক্যাল রিকোয়েস্ট, মানে একটা সিঙ্গেল রেন্ডার পাসে, যখন একটা সিঙ্গেল পেজ রেন্ডার হচ্ছে, ওই সিঙ্গেল রেন্ডার পাসে আইডেন্টিক্যাল রিকোয়েস্টকে মেমোরাইজ করতে হেল্প করে। এবং এটা কোথায় হয়? এটা ডেফিনেটলি সার্ভার সাইডে হয়, ডায়াগ্রামটা মনে করেন, এবং সার্ভার সাইডের ইন মেমোরিতে হয়। এবং এটা বিল্ড টাইম এবং রান টাইম, মানে npm রান বিল্ড দিলেও কাজ করে, আবার পরবর্তীতে রান টাইমেও এটা যদি SSR পেজ হয়, SSR পেজের ক্ষেত্রেও কাজ করে, এবং একটা সিঙ্গেল রেন্ডার পাসে কাজ করে। থার্ড প্রশ্ন হচ্ছে হোয়াই, এবং হোয়াইয়ের উত্তর হচ্ছে, আমরা বুঝতে পারলাম, মনে থাকবে আপনাদের এখন, যে সে রিকোয়েস্ট ডিডুপ্লিকেশন করে, একই রিকোয়েস্ট বারবার করতে হচ্ছে না। এবং 2 নম্বর বেনিফিট যেটা আমরা এক্সট্রা পাচ্ছি, সেটা হচ্ছে আমরা প্রপস ড্রিলিং অ্যাভয়েড করতে পারছি, আমরা প্রপস পাসিং করবো না। ক্লিয়ার? তারপরে এবার এইচে চলে আসি, হাউ লং, মানে ডিউরেশনটা কত। স্বাভাবিকভাবে এটা যেহেতু ইন মেমোরি, এবং বলেছিলাম একটা সিঙ্গেল রেন্ডার পাসে এটা থাকে, পেজটা রেন্ডার হয়ে যাওয়ার পরে এই ক্যাশটা মুছে যায়, তো তার মানে এটা শর্ট লিভড। তারপরে আমাদের এইচের আরেকটা জিনিস কি ছিল, হাউ টু রিফ্রেশ। এই ক্ষেত্রে কিন্তু আমাদের রিফ্রেশ নিয়ে চিন্তা নাই, কারণ সে অটোমেটিক রিফ্রেশ হয়ে যাচ্ছে। যখনই রেন্ডার পাসটা শেষ হয়ে যাচ্ছে তখনই সে অটোমেটিক রিফ্রেশ হয়ে যাচ্ছে। এবং ফাইনালি হচ্ছে হাউ টু ক্যান্সেল, যদি আমার এটা ক্যান্সেল করার প্রয়োজন হয়, যে না আমি রিকোয়েস্ট মেমোরাইজেশন ব্যবহার করব না, এটা আপনার কোনোদিন প্রয়োজনই হবে না, কারণ এটা খুবই ইউজফুল একটা ব্যাপার। পেজ যখন রেন্ডারিং হচ্ছে তখন ডিফারেন্ট লেভেলে আপনার প্রথম লেভেলে রিকোয়েস্ট করার পরে সেকেন্ড লেভেলে একই জিনিস আবার রিকোয়েস্ট করার, ক্যান্সেল করা, এটা কোনোদিনও আপনার প্রয়োজন হবে না। এই কারণে নেক্সট.js এটার অপ্ট আউট করা বা ক্যান্সেল করার অপশনই দেয়নি, এবং আপনার কোনোদিন প্রয়োজনও হবে। ক্লিয়ার? সো আশা করি আমরা 3W এবং 3H দিয়ে এই জিনিসটা আমরা মনে রাখবো, এবং পরবর্তী বিভিন্ন ক্যাশিং স্ট্র্যাটেজি যখন আমরা বুঝতে থাকবো, প্রত্যেকটার ক্ষেত্রে আমরা এই প্রশ্নগুলোর উত্তর দিয়ে এই টেবিলটা কমপ্লিট করব। এবং ফাইনালি আপনারা নেক্সট.js ক্যাশিং কোনো কিছু মুখস্থ না রেখে অ্যাবসলিউটলি ভিজুয়ালাইজ করতে পারবেন যদি আপনি ভিডিওটা শেষ পর্যন্ত থাকেন। রিকোয়েস্ট মেমোরাইজেশনটা শেষ করার আগে আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে বলতে চাই, যেটা আপনাদেরকে জানতে হবে। প্রথম পয়েন্টটা হচ্ছে যে রিকোয়েস্ট মেমোরাইজেশন কিন্তু নেক্সট.js এর কোনো ফিচার না, এটা হচ্ছে রিঅ্যাক্টের একটা ফিচার। এবং এই জিনিসটা এখানে ইনক্লুড করা হয়েছে এজন্য যে রিকোয়েস্ট মেমোরাইজেশন না বুঝলে আমরা অন্যান্য ক্যাশিং স্ট্র্যাটেজিগুলো বুঝবো না। সো নেক্সট.js এর ক্ষেত্রে কিন্তু আসলে ক্যাশিং স্ট্র্যাটেজি 3টা, আর এই একটা স্ট্র্যাটেজি কিন্তু রিঅ্যাক্ট থেকে আসছে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে যে মেমোরাইজেশনটা শুধুমাত্র গেট রিকোয়েস্টের ক্ষেত্রেই কাজ করে। আমরা ফেচের ক্ষেত্রে দেখেছি যে এটা হচ্ছে জাস্ট ডেটা ফেচিং, গেট রিকোয়েস্ট, কিন্তু যদি পোস্ট, প্যাচ, ডিলিট এ ধরনের রিকোয়েস্ট হয় সেক্ষেত্রে কিন্তু এটা কোনো ক্যাশে থাকে না। সো এটা আপনারা বুঝতেই পারছেন যে ডেটা ফেচিং এর ক্ষেত্রে শুধুমাত্র গেট রিকোয়েস্টের জন্য রিকোয়েস্ট মেমোরাইজেশন কাজ করবে। এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট। থার্ড যে পয়েন্টটা সেটা হচ্ছে এটা শুধুমাত্র রিঅ্যাক্ট কম্পোনেন্ট ট্রি এর মধ্যে কাজ করে, মানে শুধুমাত্র আপনার কম্পোনেন্ট ট্রি এর মধ্যে যে কম্পোনেন্টগুলো আছে এবং একই সাথে আপনার গেট সার্ভার সাইড প্রপস বা গেট স্ট্যাটিক প্যারামস এই ধরনের যে ফাংশনগুলো আছে সেগুলোর মধ্যেই শুধুমাত্র রিকোয়েস্ট মেমোরাইজেশন কাজ করবে, কারণ পেজটা রেন্ডার করার সময় যার যার মধ্য দিয়ে সে যাবে সেই জিনিসগুলোই আসলে মূলত রিকোয়েস্ট মেমোরাইজের ক্ষেত্রে কাজ করবে। কিন্তু ধরেন ফর এক্সাম্পল রাউট হ্যান্ডলার, এপিআই রাউট, এই ক্ষেত্রে কিন্তু রিকোয়েস্ট মেমোরাইজেশন কাজ করবে না, কারণ এটা কিন্তু রিঅ্যাক্ট ট্রি এর অন্তর্ভুক্ত নয়, এটা কিন্তু রিঅ্যাক্ট ট্রি এর বাইরের একটা জিনিস। ক্লিয়ার? এটা হচ্ছে থার্ড পয়েন্ট। আর ফোর্থ যে পয়েন্টটা সেটা হচ্ছে নেক্সট.js এর যে মিডলওয়্যার আছে সেই মিডলওয়্যারের ক্ষেত্রেও কিন্তু রিকোয়েস্ট মেমোরাইজেশন কাজ করে না, এবং এই যে ফেচ রিকোয়েস্ট গুলো সেই ফেচ রিকোয়েস্টের কোনো ক্যাশিং কিন্তু নেক্সট.js এর ক্ষেত্রে মিডলওয়্যারের মধ্যে কাজ করে না। সো এই ক্ষেত্রে রিকোয়েস্ট মেমোরাইজেশনও অ্যাপ্লিকেবল নয়। ক্লিয়ার? সো এই 4টা পয়েন্ট আপনাদেরকে রিকোয়েস্ট মেমোরাইজেশনে 3W এবং 3H ফ্রেমওয়ার্কের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার পাশাপাশি অ্যাডিশনাল এই পয়েন্টগুলো কিন্তু আপনাদেরকে মনে রাখতে হবে। ক্লিয়ার? সো এইখানেই আমরা আমাদের রিকোয়েস্ট মেমোরাইজেশন পার্টটা শেষ করছি, এরপরে আমরা ডেটা ক্যাশ নিয়ে আলোচনা করব।
এবার চলুন আমরা খুব কুইকলি ডেটা ক্যাশের এক্সাম্পলটা দেখে ফেলি। তো এখানে আপনারা ডেটা ক্যাশ নামে একটা মেনু দেখতে পাচ্ছেন এবং সেখানে যদি আমি ক্লিক করি তাহলে এরকম একটা পেজ আসছে। তো এই পেজের ইউআরএল কি /data cache। সো আমি আপনাদেরকে কোডে নিয়ে যাচ্ছি যে /data cache পেজটা আসলে কেমন। তো এইটা হচ্ছে সেই পেজটা এবং সেই পেজে যদি আপনারা আসেন এখানেও দেখবেন শুরুতে একটা ডেটা ফেচ করা হয়েছে। দ্য অনলি ডিফারেন্স ইজ যে আমরা এখানে একটা অপশন দিয়েছি এবং সেখানে আমি রিকোয়েস্টটাকে ট্যাগিং করেছি। আপনারা জানেন যে Next.js এর ক্ষেত্রে আমরা চাইলে যে কোনো ফেচ রিকোয়েস্টকে ট্যাগ দিতে পারি। সো সেই জিনিসটাই আমি করেছি, নাথিং ফ্যান্সি। এটার জন্য অন্য কোনো চেঞ্জ নাই যেটা আমাদের একটু পরে কাজে লাগবে, বাট এটা একটা সিম্পল ফেচ রিকোয়েস্ট এবং নিচে দুটো ফাংশন আছে যে দুটো আমি বন্ধ করে রাখছি, একটু পরে আসছি। তো এখানে বলা আছে দিস পেজ ইজ স্ট্যাটিক্যালি রেন্ডার্ড, কারণ হচ্ছে এই পেজে জাস্ট আমি প্রোডাক্ট ডেটা ফেচ করেছি এবং এটা আমি এনেছি এবং আমরা জানি যে ফেচ রিকোয়েস্টে গেট রিকোয়েস্টগুলো সব ক্যাশ হয়ে যায়। সো স্বাভাবিকভাবেই এটা কিন্তু প্রোডাক্ট লিস্টটা দেখাবে এবং এই পেজে কোনো ডাইনামিসিজম নাই, যার কারণে এই পেজটা স্ট্যাটিক্যালি রেন্ডার্ড হবে এবং সেই জিনিসটাই আমি এখানে দেখতে পাচ্ছি। এখন প্রশ্ন হচ্ছে যে ডেটা ক্যাশটা যদি আপনারা একটু মনে করেন, ডেটা ক্যাশটা কি ছিল, যে যখন আদেও আমার ফেচ রিকোয়েস্ট করা লাগবে কিনা, ফেচ রিকোয়েস্ট নাকি এটা ডেটাটা, এটা যে রেজাল্টটা, রিকোয়েস্ট মেমোরাইজেশন ছিল যে আমি রিকোয়েস্ট করব কি করব না, আর এটা হচ্ছে আমি রিকোয়েস্ট করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে আমার কি এক্সটার্নাল নেটওয়ার্ক কল করার দরকার আছে নাকি ডেটাটা আমার আগেই আনা আছে, সেই জিনিসটা ডেটা ক্যাশ, তাই না? তো এই ক্ষেত্রে দেখেন আমার ডেটা ক্যাশ ব্যবহৃত হয়েছে যখন আমি npm run build দিয়েছি, তখন সে কিন্তু এই ইউআরএলটাতে হিট করে ডেটা ক্যাশ তৈরি করে রেখেছে এবং সেই ক্যাশ থেকে আমরা জিনিসগুলো কিন্তু দেখছি এবং এই পেজটা কিন্তু স্ট্যাটিক্যালি রেন্ডার্ড হয়ে আছে। এখন যদি আপনি সিম্পলি আপনার যে সার্ভার যে db.json আছে সেখানে যদি আমি যাই এবং সেখানে যদি আমি অ্যাপেল iPhone 4-কে অ্যাপেল iPhone 10 করে দেই এবং প্রাইসটাকে $899 করে দেই, দিয়ে আমি সেভ দিলাম, আমি শুধু সার্ভারে চেঞ্জ করলাম, এবার যদি আমি এখানে এসে রিলোড দেই আমার এটা কিন্তু কাজ করবে। দেখেন এখনো কিন্তু অ্যাপেল iPhone 4 দেখাচ্ছে, মানে আপনাকে স্টেল ডাটা দেখাচ্ছে। ক্লিয়ার? কারণ ওই ফেচটা ডেটা ক্যাশে সেভ হয়ে গেছে এবং ওটার যে রেজাল্টটা এটা আর ফেচ করছে। এখন এই ফেচিংটা, এই ডেটা ক্যাশটাকে যদি আমি রিভ্যালিডেট করতে চাই, মানে আমি চাই এটা আপডেট হোক, সেই রিভ্যালিডেশনটা আমি দুইভাবে করতে পারি। একটা হতে পারে অন ডিমান্ড রিভ্যালিডেশন, আরেকটা হতে পারে টাইম বেসড রিভ্যালিডেশন। তো সবার প্রথমে চলুন টাইম বেসড রিভ্যালিডেশন ব্যাপারটা বুঝি। সো এইটা হচ্ছে টাইম বেসড রিভ্যালিডেশন ডেমো নামে একটা পেজ। আপনি যদি এখানে চাপ দেন তাহলে দেখেন উপরে /time based revalidation নামে একটা পেজ আসছে এবং এখানে দেখেন অলরেডি কিন্তু আমার জিনিসটা আপডেট হয়ে গেছে। হ্যাঁ, কারণ কি? কারণটা হচ্ছে আমরা যদি টাইম বেসড ডেমোটাতে যাই, এইটার পেজে যাই, সেখানে দেখেন রিকোয়েস্টের মধ্যে ডিফারেন্স একটাই, যে এখানে আমি জাস্ট নেক্সট রিভ্যালিডেট এবং একটা 10 সেকেন্ডের একটা রিভ্যালিডেশন টাইম বলে দিয়েছি। এর মানে হচ্ছে যে এই পেজটা মূলত স্ট্যাটিক্যালি রেন্ডার্ড হবে, বিল্ড টাইমেই রেন্ডার্ড হবে, কিন্তু 10 সেকেন্ড পর রিফ্রেশ হবে। আপনারা যদি আমার ভিডিওর শুরুতে বলা একদম খাবার ঠান্ডা হয়ে যাওয়ার ব্যাপারটার কথা মনে করে দেখেন, যে আমি বলেছিলাম যে একটা নির্দিষ্ট সময় পর খাবার ঠান্ডা হয়ে যায় এবং রেস্টুরেন্ট সেট করে রেখেছে যে ধরেন 2 ঘন্টা পর সে আবার নতুন করে রান্না করবে। সো আপনিও এখানে সেট করে রেখেছেন যে 10 সেকেন্ড পর তুমি নতুন করে পেজটাকে রিবিল্ড করো এবং যখন পেজটা আরেকবার রিবিল্ড হচ্ছে তখন ডেটা ক্যাশটা রিভ্যালিডেট হয়ে যাচ্ছে এবং ওই 10 সেকেন্ডের জন্য আবার ডেটা ক্যাশ সেট হয়ে যাচ্ছে নতুন ডেটা দিয়ে এবং পরবর্তী 10 সেকেন্ড এই জিনিসটা ব্যবহৃত হচ্ছে। ক্লিয়ার? সো এই কারণে আমরা এখন এই পেজে কিন্তু আমরা এটা দেখতে পাচ্ছি। আপনি যদি এখন আবার চেঞ্জ করেন, লাইক ধরেন ফর এক্সাম্পল এটা ডেমোটা যদি লাইভ দেখতে চান, ধরেন ফর এক্সাম্পল আপনি এখানে 11 দিলেন, হ্যাঁ, দিয়ে আপনি এখন রিলোড দিলেন, দেখেন এখনো কিন্তু আসেনি, 10 সেকেন্ড হচ্ছে এবং এই 10 সেকেন্ড পর্যন্ত সে আপনাকে স্টেল ডেটা দেখাবে। আমি রিলোড দিলাম, এইবার দেখেন 11 হয়ে গেছে। ক্লিয়ার? কিন্তু আপনি যদি আপনার এই ডেটা ক্যাশ পেজটাতে আবার যান, আমি দেখেন হার্ড রিলোড দিলেও এই পেজটা কিন্তু আপডেট হচ্ছে না, কারণ এটা স্ট্যাটিক পেজ এবং এটা কিন্তু অ্যাপেল iPhone 4 দিয়েই এটা কিন্তু বিল্ড হয়ে বসে আছে। ঠিক আছে? সো আশা করি ডেটা ক্যাশের ব্যাপারটা বোঝাতে পেরেছি এবং এটা আমরা দেখলাম হচ্ছে মানে টাইম বেসড রিভ্যালিডেশন দেখলাম, মানে একটা নির্দিষ্ট সময় পর রিভ্যালিডেট কিভাবে করা যায়। এখন এমনও তো হতে পারে যে না, আপনি এটা অটোমেটিক এরকম 10 সেকেন্ড বা এরকম আনপ্রেডিক্টেবল একটা টাইম দিয়ে রাখতে চান না, আপনি শুধু এটাকে তখনই রিভ্যালিডেট করতে চান যখন আপনার নিজের প্রয়োজন, মানে আপনি প্রোগ্রামেটিক্যালি করতে চান। হতে পারে সেটা কোনো বাটন ক্লিকে, অথবা আপনার CMS এ হয়তো একটা ফর্ম আছে যেই ফর্মে এই প্রোডাক্টগুলো এডিট করা যায়, যখন এটা এডিট করবেন তখনই শুধুমাত্র আপনি রিভ্যালিডেট করবেন। এটাও চাইলে আপনি অন ডিমান্ড করতে পারেন। কিভাবে? সেটা আমরা সার্ভার অ্যাকশন ব্যবহার করে করতে পারি। আপনাদের মনে আছে আমি উপরে দুটো ফাংশন লিখে রেখেছিলাম, একটা হচ্ছে অন রিভ্যালিডেট পাথ অ্যাকশন এবং আরেকটা হচ্ছে অন রিভ্যালিডেট ট্যাগ অ্যাকশন।
এগুলো সিম্পলি হচ্ছে সার্ভার অ্যাকশন। নেক্সট.js এর সার্ভার অ্যাকশন সম্পর্কে আপনারা জানেন, সেখানে আমরা জাস্ট ইউজ সার্ভার মানে সার্ভার ফাংশন হিসেবে ব্যবহার করব এবং আমি জাস্ট নেক্সট.js কে বলে দিব তুমি তোমার বিল্ট ইন রিভ্যালিডেট পাথ ফাংশনটা ব্যবহার করতে পারো, অথবা আপনি রিভ্যালিডেট ট্যাগ ফাংশন ব্যবহার করতে পারেন। সো রিভ্যালিডেট পাথটা কি? রিভ্যালিডেট পাথ হচ্ছে আপনি চাচ্ছেন যে এই স্ল্যাশ ডেটা ক্যাশ পুরো পাথটাকে রিভ্যালিডেট করে দাও, এই পেজটার সমস্ত ডেটা ক্যাশ সে মুছে ফেলবে এবং সেটাকে রিভ্যালিডেট করবে, সেটা আপনি করতে পারেন। অথবা আপনি করতে পারেন যে আমি একটা ট্যাগ দিয়ে রিকোয়েস্ট করেছি, যেমন এই ক্ষেত্রে আমরা প্রোডাক্টস ট্যাগ দিয়ে রিকোয়েস্ট করেছি, মানে এই রিকোয়েস্টের নাম হচ্ছে প্রোডাক্টস, তো এই নাম ধরে আপনি এটাকে রিভ্যালিডেট করে দিতে পারেন, সেটা হচ্ছে রিভ্যালিডেট ট্যাগ। সো রিভ্যালিডেট পাথ এবং রিভ্যালিডেট ট্যাগ এই দুইটা ফাংশন আমরা নেক্সট ক্যাশ যে প্যাকেজটা আছে সেখান থেকে আমরা ইম্পোর্ট করে নিয়ে এসেছি এবং জাস্ট এই মানে ফাংশনটা কল করে দিয়েছি। এখন যদি আমরা এখানে দেখেন এই পেজটা কিন্তু অলরেডি পুরোনো ডাটা দেখাচ্ছে, আমি যদি এখন রিভ্যালিডেট পাথে চাপ দেই, এই দেখেন এটা হয়ে গেল 11, এবং আপনি যদি এখন রিলোড দেন ফাইন, একইভাবে আপনি রিভ্যালিডেট ট্যাগ করলেও একই ঘটনা ঘটবে। সো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে ডেটা ক্যাশকে আমরা রিভ্যালিডেট করতে পারি এবং কিপিং দ্য পেজ স্ট্যাটিক। খেয়াল করে দেখেন এই পেজটা কিন্তু স্ট্যাটিক্যালি জেনারেটেড হয়েছে এবং কতটা এফিশিয়েন্ট হলো যে যখন আপনার ডেটা শুধুমাত্র চেঞ্জ হবে, এমনও হতে পারে আপনার একটা ব্লগ সাইট আছে যেখানে হয়তো 1 বছর পর পর আসলে ব্লক চেঞ্জ হয়, আপনি কিন্তু ইজিলি যখন আপনার ব্লক চেঞ্জ হবে তখন আপনি রিভ্যালিডেট করে দিতে পারেন, তার আগ পর্যন্ত অলওয়েজ ইউজার স্ট্যাটিক পেজ দেখবে। সো পেজটাকে শুধু শুধু এসএসআর করার কিন্তু প্রয়োজন নাই। এখন ফাইনাল যে জিনিসটা বলতে চাই সেটা হচ্ছে ডেটা ক্যাশ কিন্তু শুধুমাত্র স্ট্যাটিক পেজের ক্ষেত্রে কাজ করে তা নয়, আপনি চাইলে ডেটা ক্যাশকে ডায়নামিক পেজের ক্ষেত্রেও কাজ করাতে পারেন। সেই এক্সাম্পলটা আমরা এখন দেখব। আমরা যদি এখানে কোনো একটা প্রোডাক্টের চাপ দেই তাহলে দেখেন ডেটা ক্যাশ /1, মানে এটা কিন্তু একটা ডায়নামিক রাউট। আমরা যদি আমাদের কোডে চলে আসি সেখানেই দেখেন ডেটা ক্যাশ / এই দেখেন আমি একটা ডায়নামিক রাউট বানিয়ে রেখেছি। সো যেহেতু এটা একটা ডায়নামিক রাউট, মানে এটা একটা আইডি, এটাকে আমি প্যারামিটার হিসেবে নিচ্ছি, তো স্বাভাবিকভাবে এটা একটা ডায়নামিক পেজ। সো এই পেজটা কিন্তু এসএসআর পেজ, মানে বিল্ড টাইমে জেনারেট হয় না, এই পেজটা সবসময় রান টাইমে ইউজার যখন রিকোয়েস্ট করে তখন জেনারেট হয়। আপনি চাইলে এই পেজেও ডেটা ক্যাশকে ইউজ করতে পারেন। খেয়াল করে দেখেন এই পেজের মধ্যে আমরা কি করেছি, এই পেজের মধ্যে উপরে একটা সিঙ্গেল প্রোডাক্ট আছে, মানে আপনি যে প্রোডাক্টটা দেখতে চেয়েছেন সেই প্রোডাক্টের ডেসক্রিপশন আছে এবং এই প্রোডাক্ট ছাড়া বাকি প্রোডাক্টগুলো রিলেটেড আকারে দেখাচ্ছে, মানে অ্যাপেল আইফোন 16 দেখাচ্ছে এবং 16 প্লাস এবং 11 গুলো নিচে আদার প্রোডাক্টসের মধ্যে দেখাচ্ছে। এই পেজটা আমরা কিভাবে বানিয়েছি, প্রথমে আমরা প্রোডাক্টস ফেচ করেছি এবং সেখানে আমি সবগুলো প্রোডাক্ট নিয়ে এসেছি, মানে এই প্রোডাক্ট এই রিকোয়েস্টটা করছি আমি এইটার জন্য, হ্যাঁ। তো সেখানে আমার প্রোডাক্টস অ্যারের মধ্যে সবগুলো প্রোডাক্টস আছে, আর এইটা হচ্ছে আমার সিঙ্গেল প্রোডাক্টের জন্য, মানে যেই প্রোডাক্টটা আসলে আমার ডিটেলস লাগবে, মানে এই ক্ষেত্রে আমার 1 নাম্বার প্রোডাক্ট। তো সেই সিঙ্গেল প্রোডাক্টে হিট করেও কিন্তু আমি জিনিসটা নিয়ে এসেছি এবং যখন আমি এই প্রোডাক্টসটা নিয়ে আসছি, মানে সবগুলো প্রোডাক্ট নিয়ে আসছি, তখন আমি যেহেতু এটা ডায়নামিক পেজ এবং এখানে কোনো ক্যাশ হবে না, আমি তাকে বলে দিচ্ছি না ক্যাশ ফোর্স ক্যাশ, তুমি ক্যাশটাকে ফোর্স করছি আমি, যে না আমি চাই এটা ক্যাশ থেকে দেখাক, এবং নেক্সট এর মধ্যে আমি একটা ট্যাগও দিয়ে দিচ্ছি যেন আমি পরবর্তীতে এটাকে রিভ্যালিডেট করতে পারি। ক্লিয়ার? এইটা জাস্ট আমি করেছি, কিন্তু সিঙ্গেল প্রোডাক্টের ক্ষেত্রে আমি কিছুই দেইনি। এখন যদি আমরা এখানে আসি এবং এই জায়গাটায় ধরেন, এই দেখেন আমি নিচে একটা রিভ্যালিডেট বাটন রেখেছি, এখন এই পেজটা কিন্তু রিভ্যালিডেট হবে না। ধরেন ফর এক্সাম্পল আমি যদি এখন এখানে আমি এখানে একটা কাজ করি, ধরেন db.json-এ যে এটা ছিল আমার সিঙ্গেল প্রোডাক্ট, তো আমি ধরেন ফর এক্সাম্পল এই যে নিচে যে প্রোডাক্টগুলো আছে, ধরেন অ্যাপেল আইফোন 11, হ্যাঁ, এইটাকে ধরেন আমি করে দিলাম অ্যাপেল আইফোন 7, হ্যাঁ, দিয়ে আমি সেভ দিলাম, দিয়ে আমি পেজটা রিলোড দিলাম। খেয়াল করে দেখেন এখানে কিন্তু আপডেট হলো না, যদিও এটা ডায়নামিক পেজ, বাট এটা কিন্তু হলো না। কারণ কি? কারণ এই যে লিস্টটা আপনি কিন্তু ফোর্স ক্যাশ করেছেন। আমরা যদি এখানে যাই, এই যে আপনি এই লিস্টটা যে আনছেন, মানে এই আদার প্রোডাক্টসের যে লিস্টটা আনছেন, যদিও এটা রান টাইমে জেনারেট হচ্ছে পেজটা বারবার, স্টিল আপনি কিন্তু ক্যাশ ফোর্স করেছেন। সো এই রিকোয়েস্টের ডেটা ক্যাশ সে ব্যবহার করছে, এই আপনি বলে দিয়েছেন যে ফোর্স ক্যাশ, তার মানে ডায়নামিক পেজের মধ্যেও আপনি চাইলে ফোর্স ক্যাশ বলে আপনি কিন্তু এটাকে কি করতে পারেন, ডেটা ক্যাশ ব্যবহার করতে পারেন, যেন আপনার সার্ভারে এই রিকোয়েস্টটা বারবার না যায়। ক্লিয়ার? কিন্তু এই রিকোয়েস্টটা বারবার যাচ্ছে কারণ এটা একটা ডায়নামিক পেজ বারবার নিচ্ছে, কিন্তু এইটাতে আপনি যদি এটাতে ফোর্স ক্যাশ বলেননি, সো এটা কিন্তু মানে আপনি এটাতে ফোর্স ক্যাশ বললে এটাও তাই হবে। সো আমরা একটা রেখেছি আর কি। এখন আপনি যেহেতু এটাকে ট্যাগিং করেছিলেন, আপনি চাইলে যখন প্রয়োজন হবে এই আদার প্রোডাক্টস আপনি চাইলে রিভ্যালিডেট করে দিতে পারেন। এখন দেখবেন এটা চেঞ্জ হয়ে যাবে, এই দেখেন এটা চেঞ্জ হয়ে গেল। সো তার মানে আপনি ডায়নামিক পেজের ক্ষেত্রেও ডেটা ক্যাশ ব্যবহার করতে পারছেন, স্ট্যাটিক পেজের ক্ষেত্রেও ডেটা মানে ক্যাশ ব্যবহার করতে পারছেন, অন ডিমান্ড নিজের প্রয়োজনে রিভ্যালিডেট করতে পারছেন, আবার চাইলে অটোমেটিক্যালি টাইম বেস রিভ্যালিডেশন করতে পারছেন। ক্লিয়ার? অ্যামেজিং। সো নেক্সট.js কি পরিমাণ পাওয়ারফুল, কি পরিমাণ কন্ট্রোল দিচ্ছে আপনাকে ক্যাশ কন্ট্রোল করার জন্য এবং ডেটা ফেচ করার জন্য, আশা করি বুঝতে পারছেন।
এবার চলুন কুইকলি বুঝি ডেটা ক্যাশ কিভাবে কাজ করে একটা ডায়াগ্রামের মাধ্যমে। সো এটাও আমরা জানি এটা সার্ভার লেভেলে হয়, এবং ধরুন আমাদের ডেটা ক্যাশটা এই জায়গাটাতে আছে, এটা হচ্ছে আমাদের পারসিস্টেন্ট ডেটা ক্যাশ, এবং এটা কিন্তু রেন্ডারিং ফেজের বাইরে, মানে আমার অলরেডি ডেটা ক্যাশ পর্যন্ত এসছি, মানে অলরেডি আমাকে আসলে রেন্ডার করতে হবে। সো এটা হচ্ছে রেন্ডারিং স্টেপের পরের স্টেপ কিন্তু। সো এখানে ধরুন কোনো একটা রাউটে কেউ হিট করলো এবং এইটা রেন্ডারিং ফেজ ধরেন, সেই রেন্ডারিং ফেজের মধ্যে যখন কোনো ইউআরএল এসে হিট করছে এবং যদি এটা ফোর্স ক্যাশ করা থাকে, তাহলে স্বাভাবিকভাবেই রিকোয়েস্ট মেমোরাইজেশন লেয়ার প্রথম রিকোয়েস্টে মিস হবে, কারণ এটা ইন মেমোরি লেয়ার। এরপরে আমরা তাহলে ডেটা ক্যাশে হিট করব, সেটাও মিস হবে, এবং এরপরে ডেটা সোর্সে চলে যাবে, এবং ডেটা সোর্সে যখন হিট হবে তারপরে সে যখন ফেরত আসবে সে তখন ডেটা ক্যাশেতে এটা সেট করে রেখে রিকোয়েস্ট মেমোরাইজেশনের মধ্যেও সেট করে রেখে আলটিমেটলি ক্লায়েন্টকে রেসপন্স দিয়ে দিবে, এবং পরবর্তী সাবসিকুয়েন্ট রিকোয়েস্টে কিন্তু জাস্ট সরাসরি রিকোয়েস্ট মেমোরাইজেশন লেয়ার থেকেই আমরা পেয়ে যাব। এখন যদি এটা ফেজটাকে ক্যাশ নো স্টোর দিয়ে কল করা হয়, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে স্বাভাবিকভাবে রিকোয়েস্ট মেমোরাইজেশন লেয়ারে প্রথম লেয়ারে মিস, এরপরে হচ্ছে ডেটা ক্যাশ, এইটা এখন আর মিস না, এটা এখন স্কিপ। সব সময় এটা স্কিপ করা হবে, কারণ আপনি এখন ক্যাশ নো স্টোর দিয়েছেন। সো আলটিমেটলি আপনি ডাইনামিক পেজে আছেন তার মানে। সো এটা যখন ফাইনালি ডেটা ক্যাশেতে হিট করবে, যখন এটা ফেরত আসবে, যেহেতু এটা স্কিপ করা ছিল, ডেটা ক্যাশ থেকে এখান থেকে সরাসরি সেট হবে রিকোয়েস্ট মেমোরাইজেশন লেয়ারে, এই ক্যাশ লেয়ারটা টোটালি স্কিপ করা হবে এবং ফাইনালি রেসপন্স চলে আসবে। এইটা হচ্ছে ডেটা ক্যাশ কিভাবে কাজ করে সেটার ইন ডায়াগ্রাম, খুব সহজভাবে আপনারা মনে রাখার জন্য আমি আপনাদেরকে দেখালাম। এবার চলুন কুইকলি দেখে নেই যে টাইম বেসড রিভ্যালিডেশন ফ্লোটা আসলে কিভাবে কাজ করছে ডায়াগ্রামের মাধ্যমে। এটাও ডেফিনেটলি আমাদের সার্ভার সাইডেরই কাজ, এবং রেন্ডারিং ফেজের বাইরে এখানে আমার ডেটা ক্যাশ আছে এবং এখানে আমার ডেটা সোর্স আছে। সো যখন আমার কোনো একটা রাউটে কেউ হিট করলো, তখন যদি এটা আনক্যাশ রিকোয়েস্ট হয়, মানে ফার্স্ট টাইম, তখন কি হবে? ডেফিনেটলি ধরেন সে যখন রিকোয়েস্ট করছে তখন সে নেক্সট রিভ্যালিডেট 60 এই জিনিসটা দিয়ে ধরেন সে রিকোয়েস্ট করেছে। প্রথমে ডেটা ক্যাশ অবশ্যই মিস হবে, তাহলে সে ডেটা সোর্সে হিট করবে, হিট করে যখন সে ডেটা পেয়ে যাবে তারপরে সে ডেটা ক্যাশের মধ্যে ডেটাকে সেট করে সে প্রথম ক্লায়েন্টকে, মানে আনক্যাশ রিকোয়েস্টের রেসপন্সটা আমি পেলাম। এর পরবর্তী সাবসিকুয়েন্ট রিকোয়েস্টে যদি 60 সেকেন্ডের আগে কেউ যদি আরেকবার রিকোয়েস্ট করে, তাহলে সেই ক্ষেত্রে এটা ক্যাশড রিকোয়েস্ট হবে, কারণ সেই ক্ষেত্রে আমরা তখন জাস্ট এই ডেটা ক্যাশ থেকেই আমরা হিট পাবো, তাই না? এবং সেখান থেকে আমি রেসপন্স পেয়ে যেতে পারি। এবং যদি 60 সেকেন্ডের পরে কেউ রিকোয়েস্ট করে, তাহলে এটা কিন্তু তখন আর ক্যাশ রিকোয়েস্ট না, তখন এটা স্টেল রিকোয়েস্ট। প্রথম রিকোয়েস্টটা এই আনক্যাশড পিরিয়ডের, ক্যাশড পিরিয়ডের পরে প্রথম যে স্টেল রিকোয়েস্টটা কিন্তু আমাদেরকে স্টেল দেখাবে। এটাকে ক্যাশিং স্ট্র্যাটেজির ভাষায় বলা হয় স্টেল হোয়াইল রিভ্যালিডেট, মানে যতক্ষণ পর্যন্ত রিভ্যালিডেট হচ্ছে, এই রিভ্যালিডেট হতেও তো রিভ্যালিডেট ফাংশনটা আপনি কল করে দিয়েছেন, ঠিক আছে, কিন্তু সেটা হতেও কিন্তু একটা টাইম লাগে। সো প্রথম রিকোয়েস্টটা অ্যাটলিস্ট আপনার কিন্তু স্টেলই দেখাবে সে, হ্যাঁ, যেহেতু আপনি 60 সেকেন্ড অতিক্রান্ত হয়ে গেছে। এবং সেই স্টেল রিকোয়েস্টটা যখন রেসপন্স দিয়ে ক্লায়েন্টকে বিদায় দিয়ে দিবে, মানে এই ক্লায়েন্টটা কিন্তু আসলে স্টেল রিকোয়েস্টই পাবে, কিন্তু একই সাথে এই জায়গাটায় সে কিন্তু রিভ্যালিডেট ফাংশন কল করে দিয়ে চলে যাবে, যেটা কাজ করছে। যখন রিভ্যালিডেট শেষ হবে তখন আলটিমেটলি এটা ডেটা সোর্সে হিট করবে এবং এই ডেটা সোর্স আলটিমেটলি এটাকে সেট করে রেখে ফাইনালি চলে যাবে। আশা করি বুঝতে পেরেছেন, এবং এর পরবর্তীতে যখন কেউ আসবে তখন সে সরাসরি ডেটা ক্যাশ থেকে এগেইন ডেটা পাবে। এইভাবে ফ্লোটা চলতে থাকে। এবার চলুন কুইকলি দেখে ফেলি ডেটা ক্যাশের ক্ষেত্রে অন ডিমান্ড রিভ্যালিডেশনটা কিভাবে কাজ করছে। এই ক্ষেত্রে যখন প্রথম রিকোয়েস্টটা আসে, ইনিশিয়াল রিকোয়েস্ট সেটা যখন আসে, ধরেন ফর এক্সাম্পল সেটাকে এরকম একটা ট্যাগ দিয়ে আমরা রিকোয়েস্ট করলাম, যে ট্যাগ দিয়েছি আমি এ, এবং যখন এটা ডেটা ক্যাশতে হিট করে, প্রথম রিকোয়েস্ট যেহেতু এটা মিস হবে, এবং এরপরে যখন সে ডেটা সোর্সে হিট করবে, ডেটা সোর্স রেসপন্স দিয়ে এটাকে সেট করে ফেলবে এবং আলটিমেটলি ক্লায়েন্টকেও রেসপন্স দিয়ে দিবে, এবং এরপর থেকে সাবসিকুয়েন্ট রিকোয়েস্টে আমরা সরাসরি ডেটা ক্যাশ থেকে ডেটা পাবো। এখন যখন আমরা রিভ্যালিডেট ফাংশনটা কল করি, হ্যাঁ, তখন কি হয় আসলে? তখন মূলত ধরেন ফর এক্সাম্পল আপনি রিভ্যালিডেট ট্যাগ এই ফাংশনটা কল করলেন, তখন এই ডেটা ক্যাশটা পার্জ হয়ে যায়। পার্জ মানে ক্লিয়ার করা, এই ডেটা ক্যাশটা পার্জ হয়ে যায়, এবং যখন আমরা এই নতুন রিকোয়েস্ট আমরা এই সময়টায় করি, তখন আলটিমেটলি যেহেতু এখানে পার্জ হয়েছিল, এই কারণে এটা আবার মিস করে এবং আলটিমেটলি তখন ডেটা সোর্সে আবার হিট করে ফাইনালি এরপরে আবার সেট হয় এবং পরবর্তী রিকোয়েস্টের জন্য ক্যাশটা আবার তৈরি হয়ে থাকে। সো এর পরের রিকোয়েস্টে আবার কিন্তু আমরা ডেটা ক্যাশতে হিট করব। সো এইভাবে আসলে আমরা অন ডিমান্ড রিভ্যালিডেশন ব্যাপারটাকে আমি আপনাদেরকে ডায়াগ্রামের মাধ্যমে ভিজুয়ালাইজ করে দেখালাম, যেন বুঝতে আরো সহজ হয়। এখন যেহেতু আমরা ডেটা ক্যাশটা বুঝলাম, এবার চলুন আমরা আমাদের 3W এবং 3H প্রশ্নগুলোর উত্তর নিয়ে নিই। সবার প্রথমে হচ্ছে হোয়াট, ডেটা ক্যাশ জিনিসটা কি? এখন কিন্তু আপনার মাথায় ঢুকে গেছে ডেটা ক্যাশ জিনিসটা কি করে। সার্ভার সাইডে যে কোনো ফেচ রিকোয়েস্টকেই মেমোরাইজ করে, মানে আমার কি এক্সটার্নাল ডেটা সোর্সে আমি হিট করব নাকি করব না, সেই জিনিসটা সে সিদ্ধান্ত নেয়।
ক্লিয়ার? সো এই ক্যাশের মধ্যে মূলত রেজাল্টটা থাকে, ফেচ রিকোয়েস্টের যে রেজাল্টটা সেটা থাকে, ওয়্যারএজ রিকোয়েস্ট মেমোরাইজেশনের ক্ষেত্রে কিন্তু প্রমিসটা থাকতো। ক্লিয়ার? এরপরের প্রশ্ন হচ্ছে সেকেন্ড ডাব্লিউ, যেটা হচ্ছে ওয়্যার, এটা সে কোথায় রাখে। স্বাভাবিকভাবেই আপনারা বুঝতে পারছেন যে ডেটা ক্যাশ কিন্তু পারসিস্টেন্ট, মানে হচ্ছে এই ডেটা ক্যাশটা কিন্তু রিকোয়েস্ট মেমোরাইজেশনের মতো শর্ট লিভড নয়। রিকোয়েস্ট মেমোরাইজেশনের ক্ষেত্রে কি ছিল, শুধুমাত্র একটা সিঙ্গেল রেন্ডার পাসে পেজটা রেন্ডার হওয়ার আগ পর্যন্ত এই ক্যাশটা ব্যবহৃত হতো, এরপরে মুছে যেত। কিন্তু ডেটা ক্যাশ কিন্তু পারসিস্টেন্ট, মানে ওই ডেটাটা কিন্তু সে এনে সার্ভারের কোনো একটা জায়গায় স্টোরেজের মধ্যে সেভ করে রাখে। যেহেতু এটা পারসিস্টেন্ট, এটা কিন্তু মেমোরিতে রাখা সম্ভব নয়, এটা সে সার্ভারের কোনো একটা স্টোরেজে রাখে। আপনি যখন লোকাল হোস্টে কাজ করছেন তখন আপনার মেশিনের মধ্যে .next ফোল্ডারের মধ্যে সে রেখে দিচ্ছে, অথবা আপনি যখন কোনো একটা কাস্টম ভিপিএস সার্ভারে করছেন তখনও সেম কাহিনী, আপনার সার্ভারের লোকাল ডিস্কের মধ্যে রেখে দিচ্ছে। এবং যদি আপনি ভার্সেলের প্ল্যাটফর্ম ব্যবহার করেন, ভার্সেল হোস্টিং ব্যবহার করেন, সেই ক্ষেত্রে ভার্সেলের যে ডিউরেবল এজ স্টোরেজ আছে সেখানে সে নিজের মতো অটোমেটিক্যালি রাখছে। সো আমি আপনাদেরকে যেটা করি সেটা হচ্ছে আমাদের লোকাল মেশিনে বা আপনার কাস্টম ভিপিএস সার্ভারে কোথায় থাকবে সেই জিনিসটা দেখিয়ে দিচ্ছি। খেয়াল করেন, .next ফোল্ডারের মধ্যে সার্ভার, তারপরে হচ্ছে আপনার অ্যাপ, তারপরেই দেখেন ডেটা ক্যাশ। সো এই ডেটা ক্যাশের মধ্যে কিন্তু আপনার সমস্ত ডেটা ক্যাশগুলো সে স্টোর করে সেভ করে রাখছে। ক্লিয়ার? সো আশা করি বোঝাতে পেরেছি যে সে কোথায় জিনিসটা রাখছে। এরপরে হচ্ছে আমাদের থার্ড যে ডাব্লিউটা, সেটা হচ্ছে ওয়াই। কেন আমরা এটা ব্যবহার করছি এটাও আমরা এখন জানি, আপনাকে মুখস্থ রাখতে হচ্ছে না যে এটা আলটিমেটলি আপনাকে নেটওয়ার্ক কল কমাচ্ছে, মানে সার্ভার সাইডে এক্সটার্নাল কোনো ডেটা সোর্সে হিট করা থেকে বাঁচাচ্ছে। আপনি যদি এক্সটার্নাল কোনো সার্ভার ব্যবহার করেন যেখানে আপনি রিকোয়েস্ট রাখছেন বা আপনার ডেটাবেস আছে, এইগুলোতে রিকোয়েস্ট কম যাচ্ছে, ফলে এগুলো হেলদি থাকছে। সো আলটিমেটলি ওভারঅল আপনার পারফরমেন্স আপগ্রেড হচ্ছে। সেকেন্ড ব্যাপার হচ্ছে যে হাউ লং, মানে এটা ডিউরেশন কতখানি। স্বাভাবিকভাবে আমরা এখন জানি এটা পারসিস্টেন্ট ইভেন অ্যাক্রস ডেপ্লয়মেন্টস, মানে আপনি যদি রিডেপ্লয়ও করেন আপনার সাইট, স্টিল ওই ডেটা ক্যাশটা পারসিস্ট করবে। ক্লিয়ার? এরপরে হচ্ছে হাউ টু রিফ্রেশ বা রিভ্যালিডেট। আমরা কিভাবে এটাকে রিফ্রেশ করলাম সেটা আমরা মানে আপনাদের একদম মুখস্থ হয়ে গেছে যে আমরা অন ডিমান্ড করতে পারি, অথবা আমরা টাইম বেসড রিভ্যালিডেশন করতে পারি। যখন আমাদের ইচ্ছা তখনও করতে পারি, অথবা আমি একটা ডিউরেশন পরপর অটোমেটিক্যালি রিভ্যালিডেট করিয়ে দিতে পারি। আর ফাইনাল হচ্ছে আমি এটাকে ক্যান্সেল করব কিভাবে। আমি যদি চাই যে আমি ডেটা ক্যাশটা ব্যবহার করতে চাই না, বা আমি চাই যে এই রিকোয়েস্টটাতে ডেটা ক্যাশ অ্যাপ্লাই না হোক, তাহলে আপনি সিম্পলি ক্যাশ নো স্টোর দিয়ে দিবেন। যেমন আমরা এই ক্ষেত্রে এক্সাম্পলের ক্ষেত্রে দেখেছিলাম যে আমরা যখন ফোর্স ক্যাশ ইউজ করেছিলাম ডাইনামিক পেজের ক্ষেত্রে, ঠিক একইভাবে উল্টা করে আপনি যেটা করতে পারেন ক্যাশ নো স্টোর, সেটা যদি আপনি দেন তাহলে আপনি সেটা যাই করেন না কেন ওই ক্যাশটা কোনোভাবেই ডেটা ক্যাশটা তখন সবসময় বাইপাস হবে। সো আপনার কাছে ফুল কন্ট্রোল আছে ক্যাশটাকে রিভ্যালিডেট করা মানে বা রিফ্রেশ করা, এবং একই সাথে ইনভ্যালিডেট বা ক্যান্সেল করা। আপনি চাইলে এটাকে নাও ইউজ করতে পারেন, সেই অপশনটাও নেক্সট.js আপনাকে দিয়ে দিয়েছে। এখন যেহেতু আমরা ডেটা ক্যাশের সবকিছু বুঝি, এবার আমরা ডেটা ক্যাশ রিলেটেড কয়েকটা পয়েন্ট আপনাদের সাথে শেয়ার করছি যেটা আপনার জানা দরকার, ঠিক যেভাবে আমরা রিকোয়েস্ট মেমোরাইজেশনের ক্ষেত্রেও দেখেছিলাম। সো ডেটা ক্যাশটা কিন্তু রিঅ্যাক্টের ফিচার নয়, এটা একটা নেক্সট.js এর ফিচার, এবং নেক্সট.js এটা করতে পারছে এই কারণ সে ব্রাউজারের যে ডিফল্ট ফেচ এপিআইটা আছে, যে বিল্ট ইন ফেচ এপিআইটা আছে, বা সার্ভারের নোডের যে বিল্ট ইন ফেচ এপিআইটা আছে সেটাকে সে ওভাররাইড করেছে, যার কারণে আপনি ফেচের মধ্যে কিন্তু নেক্সট, রিভ্যালিডেট, জিরো এই টাইপের অপশন দিতে পারছেন। এই অপশনগুলো কিন্তু বিল্ট ইন ফেচ ফাংশনের মধ্যে নাই। সো নেক্সট.js করেছে কি, বিল্ট ইন এই ফেচ ফাংশনকে ওভাররাইড করে এটাকে পসিবল করতে পেরেছে, এবং এখানে ইন্টারভেন করে সে আলটিমেটলি নিজস্ব একটা ক্যাশিং স্ট্র্যাটেজি ডেটা ক্যাশ অ্যাপ্লাই করতে পেরেছে। এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট। সেকেন্ড পয়েন্টটা হচ্ছে রিকোয়েস্ট মেমোরাইজেশনের মতোই ডেটা ক্যাশ কিন্তু শুধুমাত্র গেট রিকোয়েস্টের ক্ষেত্রেই কাজ করে, এটা কিন্তু পোস্ট, পুট, প্যাচ, ডিলিট এগুলোর ক্ষেত্রে কাজ করে না। ক্লিয়ার? থার্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে এটা রিকোয়েস্ট মেমোরাইজেশন থেকে আলাদা, সেটা হচ্ছে আমি বলেছিলাম রিকোয়েস্ট মেমোরাইজেশনের ক্ষেত্রে শুধুমাত্র রিঅ্যাক্ট ট্রি এর মধ্যেই রিকোয়েস্ট মেমোরাইজেশন কাজ করে, এবং ট্রি এর বাইরে কোনো জায়গায় কাজ করে না। যেমন রাউট হ্যান্ডলারের ক্ষেত্রে কিন্তু রিকোয়েস্ট মেমোরাইজেশন কাজ করতো না, কিন্তু ডেটা ক্যাশ কিন্তু রেন্ডারিং ছাড়াও সার্ভার সাইড যে কোনো ফেচ রিকোয়েস্টের ক্ষেত্রেই ডেটা ক্যাশ কাজ করে। সো আপনি রাউট হ্যান্ডলারের মধ্যে করলে সেখানেও কিন্তু ডেটা ক্যাশ অ্যাপ্লাই হয়। তবে মিডলওয়্যারের ক্ষেত্রে রুলটা ডিফারেন্ট। নেক্সট.js এর মিডলওয়্যারের কোনো ফেচ রিকোয়েস্ট কিন্তু ক্যাশ হয় না, এটা সবসময় মনে রাখবেন। সো এই ক্ষেত্রে ডেটা ক্যাশও কিন্তু কোনোভাবেই ইউজ হবে না মিডলওয়্যারের মধ্যে। এবং ফাইনাল যে পয়েন্টটা বলতে চাই সেটা খুবই ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ডেটা ক্যাশ কিন্তু ডেভ মোডে ডিফারেন্ট ওয়েতে
পারফর্ম করে। এটা অনেকে বুঝতে পারে না দেখে নেক্সট.জেএসকে আনপ্রেডিক্টেবল বলে, এটা অনেক খারাপ কিছু বলে আর কি। কিন্তু আপনি যদি বোঝেন নেক্সট.জেএস এর ডকুমেন্টেশন পড়েন তাহলে বুঝবেন যে তারা এটা আপনার সুবিধার জন্যই করেছে। ডেভ মোডের ক্ষেত্রে ডেটা ক্যাশ কিন্তু শুধুমাত্র হট মডিউল রিপ্লেসমেন্টের জন্য ব্যবহৃত হয়, এবং যদি আপনি হার্ড রিলোড দেন তাহলে কিন্তু ডেটা ক্যাশের যে ফেচ অপশনসগুলো আপনি দিয়েছেন সেগুলো ইগনোর করে সে আপনাকে সবসময় আপডেটেড ডেটা দেয়, কারণ তখন আপনি ডেভেলপ করছেন। ওই সময় কিন্তু আপনি এরকম ক্যাশড বিহেভিয়ার দেখলে কিন্তু আপনি কনফিউজড হবেন যে আরে আমি ডেটা চেঞ্জ করলাম, ডেটা তো চেঞ্জ হলো না। সো সেই জিনিসটা যেন না হয় এই কারণে সে ডেভ মোডে আপনাকে হার্ড রিলোড দিয়ে ডেটা রিলোড করার অপশন দিয়েছে, এবং আপনি যদি হার্ড রিলোড না দেন, জাস্ট আপনি মানে যখন কোডে কোনো চেঞ্জ করে যখন কন্ট্রোল এস দিবেন তখন যেন আবার ডেটা না ফেচ করতে হয়। এই জন্য নেক্সট.জেএস ইন্টারনালি তখন ডেটা ক্যাশটাকে ব্যবহার করে হট মডিউল রিপ্লেসমেন্ট করে দেয়। ক্লিয়ার? কিন্তু প্রোডাকশনে আপনি যেরকম চাচ্ছেন, যেটা দেখালাম আমি, সেই জিনিসটা হয়। সো আশা করি এই পয়েন্টগুলো ডেটা ক্যাশের ব্যাপারে আপনারা মনে রাখবেন, এবং কোনোভাবেই আপনাকে মুখস্থ করতে হচ্ছে না, কারণ আমি একটা ফ্লো দিয়ে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। সো এই ছিল ডেটা ক্যাশ। এবার আমরা যাব খুবই ইম্পর্টেন্ট আরেকটা ক্যাশিং স্ট্র্যাটেজিতে, সেটা হচ্ছে ফুল রাউট ক্যাশ। যেহেতু আমরা এখন ডেটা ক্যাশ বুঝি, ফুল রাউট ক্যাশ বোঝাটা আমাদের জন্য এখন একদম সহজ। শুধু একটা এক্সট্রা কনসেপ্ট আমাদের লাগবে, সেটা হচ্ছে রিয়্যাক্ট সার্ভার কম্পোনেন্ট পেলোড। তো আপনাদের আশা করি মনে আছে, যেটা আমি ভিডিওর শুরুতে আপনাদেরকে বলেছিলাম, যে রিয়্যাক্ট সার্ভার কম্পোনেন্ট পেলোড হচ্ছে সেই জিনিসটা যেটা যখন সার্ভারে কোনো সার্ভার কম্পোনেন্ট রেন্ডার হয়, তখন রেন্ডারিং হওয়ার সময় নেক্সট.জেএস একটা লগ খাতাতে বা একটা লগ ফাইলে কিভাবে সে রেন্ডার করলো সেই প্রসেসটা লিখে রাখে, যেন পরবর্তীতে ক্লায়েন্টে যখন আবার ওই রিয়্যাক্ট ট্রিটাকে রেন্ডার করতে হয়, মানে তৈরি করতে হয়, তখন সে যেন ওই রিয়্যাক্ট সার্ভার কম্পোনেন্ট পেলোড বা আরএসসি পেলোডকে ব্যবহার করে নেক্সট.জেএস এবং ফুল রিয়্যাক্ট লাইব্রেরি ছাড়াই ক্লায়েন্ট সাইডেও ট্রিটাকে কুইকলি জেনারেট করে ফেলতে পারে। সো এই কনসেপ্টটা যেহেতু আমরা জানি, তাহলে ফুল রাউট ক্যাশ চলুন এখন কুইকলি বুঝে ফেলি। সো আপনারা দেখতে পাচ্ছেন এখানে ফুল রাউট ক্যাশ বলে একটা লিঙ্ক আছে, এবং সেখানে যদি আপনি চাপ দেন তাহলে এরকম একটা পেজ দেখবেন। এখানে নতুন কিচ্ছু না, এটা একটা সিম্পল স্ট্যাটিক পেজ। এখন একটু মনে করে দেখেন, ফুল রাউট ক্যাশটা আমরা কখন এনেছিলাম? আমরা যখন কোশ্চেন করে করে নামগুলো পেয়েছিলাম, তখন ফুল রাউট ক্যাশ ছিল সেই জায়গাটা, যে প্রশ্ন তাকে আমরা এই প্রশ্নটা করেছিলাম যে নেক্সট.জেএস এর কি আদেও পেজ রেন্ডার করার দরকার আছে? তার মানে আমি ক্লায়েন্ট থেকে সার্ভারে ঢুকে আমার কাজ হচ্ছে এখন রিয়্যাক্ট ট্রিটাকে রেন্ডার করা, কিন্তু তার আগেই আমি নিজেকে কোশ্চেন করছি যে আমার কি রেন্ডার করার দরকার আছে, নাকি আমি কি এর আগেই কোনো ইউজার এটাকে রেন্ডার করে রেখে গেছে কিনা, অথবা আমি বিল টাইমে এটাকে রেন্ডার করে রেখেছি কিনা। তো স্বাভাবিকভাবেই এইটুকু থেকে আমরা যে জিনিসটা বুঝতে পারছি সেটা হচ্ছে ফুল রাউট ক্যাশ শুধুমাত্র স্ট্যাটিক্যালি বিল্ড পেজের ক্ষেত্রেই কাজ করবে, ডাইনামিক পেজের ক্ষেত্রে একেবারেই কাজ করবে না। কারণ কি? কারণ হচ্ছে আমাদের স্ট্যাটিক রেন্ডার যখন হবে তখনই শুধুমাত্র সম্ভব। কারণ হচ্ছে যখন ডাইনামিক রেন্ডার হবে তখন তো প্রতিবার পেজটা রিজেনারেট হবে, ইউজারের পার রিকোয়েস্টে কিন্তু নতুন করে সার্ভারে পেজ মানে জেনারেট হবে। সো এখানে ওই প্রশ্নটা আসছেই না যে পেজ কি আমার আদৌ রেন্ডার করার দরকার আছে কিনা। সো তার মানে ফুল রাউট ক্যাশটা নেক্সট.জেএস ব্যবহার করছে শুধুমাত্র স্ট্যাটিক জেনারেটেড পেজের ক্ষেত্রে। তো চলুন আমাদের এক্সাম্পলটা দেখি। আমরা যদি কোডের মধ্যে চলে আসি, তাহলে ফুল রাউট ক্যাশের মধ্যে সিম্পল একটা পেজ আছে, এবং সেখানে কিছু জিনিস কমেন্ট করা আছে যেটা আমি একটু পরে আসছি, এবং সেখানে আমি একটা সিম্পল ফেচ রিকোয়েস্ট করেছি। এখানে কোনো অপশনসও দেইনি, কিচ্ছু দেইনি। তার মানে এই পেজটা জেনারেট হবে অ্যাবসলিউটলি স্ট্যাটিক্যালি, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং অ্যাপেলের 3টা প্রোডাক্ট আমি আমাদের প্রোডাক্টস ডেটাবেস থেকে দেখাতে পাচ্ছি, এবং এখানে বলা আছে যে দিস পেজ ইজ স্ট্যাটিক্যালি রেন্ডার্ড ইন বিল্ড টাইম। এখন আমরা যদি আমাদের নেটওয়ার্ক ট্যাবটা খুলি, আমাদের নেটওয়ার্ক ট্যাবে যাই, এবং যদি আমরা এখানে সবকিছুকে ক্লিয়ার করি এবং আমরা হোম পেজে যাই, একটু হার্ড রিলোড দেই, তারপরে যদি আমি এখন ফুল রাউট ক্যাশে যাই, খেয়াল করে দেখেন কয়েকটা জিনিস কিন্তু সে আসলে রেন্ডার করেছে। এর মধ্যে দেখেন ফুল রাউট ক্যাশ, তারপরে হচ্ছে /1/2/3, এগুলো হচ্ছে /1/2/3। যেহেতু নেক্সট.জেএসে কোনো লিঙ্ক কম্পোনেন্ট ব্যবহার করলে যদি সেটা ভিজিবিলিটির মধ্যে থাকে, নেক্সট.জেএস যেই লিঙ্কে আপনি ক্লিক করতে যাবেন সেইগুলোও আগে থেকে এনে ফেলে, যার কারণে 1, 2, 3 এগুলোকেও এনে ফেলছে। বাট এগুলো আপনি ইগনোর করুন। আমরা যদি এটাতে যাই, আমরা দেখবো যে এটা কিন্তু হচ্ছে আলটিমেটলি সে আমাকে কিন্তু কি রিটার্ন করেছে দেখেন। এইটার যে রেসপন্সটা, এটা কিন্তু একটা আরএসসি পেলোড, এবং সে এইটা হচ্ছে রিয়্যাক্ট সার্ভার কম্পোনেন্ট পেলোড। সো আমি যখন এই পেজটাতে যাচ্ছি তখন সে আমাকে শুধু এই লগ ফাইলটা দিচ্ছে, এবং এই লগ ফাইলটাকে ব্যবহার করেই নেক্সট.জেএস কিন্তু ক্লায়েন্ট সাইডেও
আলটিমেটলি রিঅ্যাক্ট ট্রিটা জেনারেট করছে এবং প্রয়োজনীয় হাইড্রেশনের জন্য যে জাভাস্ক্রিপ্টটা আছে সেইটুকু এসছে এবং পেজটা হাইড্রেট করতে পারছে, কারণ ট্রিটা তখন অ্যাভেলেবল। সে কম্পোনেন্টগুলোর ইন্টারনাল কানেকশন জানে, কোনটা কোনটা ক্লায়েন্ট কম্পোনেন্ট সেটা সে জানে, সেগুলোকে জাস্ট সে রেন্ডার করছে ক্লায়েন্ট সাইডে এবং এই রিঅ্যাক্ট সার্ভার কম্পোনেন্ট পেলোডকে কাজে লাগিয়ে পুরো ট্রিটা সে জেনারেট করতে পেরেছে বলেই এই জিনিসটা সম্ভব হয়েছে। সো তার মানে ফুল রাউট ক্যাশ মানে আমি পেজটা রেন্ডার করব নাকি করব না সেইটার জন্য আমাদের দরকার হবে হচ্ছে এই আরএসসি পেলোডটা এবং আরেকটা হচ্ছে আমার পেজের স্ট্যাটিক যে এইচটিএমএলটা সেই অংশটা। নেক্সট.জেএস যেটা করে ফুল রাউট ক্যাশের মধ্যে যখন আপনি npm run build এই কমান্ডটা দেন তখন সে এই পেজের এইচটিএমএলটা এবং একই সাথে এই রিঅ্যাক্ট সার্ভার কম্পোনেন্ট পেলোডটা এই দুটাকে তার ক্যাশের মধ্যে সার্ভারে রেখে দেয় এবং এর পরবর্তীতে যখন ইউজার প্রোডাকশন ওয়েবসাইটে যখন আপনি ক্লিক করছেন তখন শুধুমাত্র এই আরএসসি পেলোডটা আসছে এবং আপনি পেজটা কুইকলি দেখতে পাচ্ছেন। ওই সাইডে পেজ রেন্ডার কিন্তু আর হচ্ছেই না। এইটাই হচ্ছে ফুল রাউট ক্যাশ এবং এটাই কিন্তু সার্ভারের প্রথম ক্যাশটা ছিল। প্রথম আপনারা যদি ডায়াগ্রামটা চিন্তা করেন তাহলে সেখানে প্রথম সার্ভারে ঢুকে প্রথম হচ্ছে ফুল রাউট ক্যাশ, তারপরে হচ্ছে ফুল রাউট ক্যাশের পরের জিনিসটা হচ্ছে রিকোয়েস্ট মেমোরাইজেশন, মানে আমি রেন্ডার করব কিন্তু আমি রিকোয়েস্ট করব কি করব না, তারপরে হচ্ছে আমার ডেটা ক্যাশ যে আমি ডেটা সোর্সে হিট করব কি করব না। সো আশা করি ফুল রাউট ক্যাশটা বুঝতে পেরেছেন এবং এটা শুধুমাত্র স্ট্যাটিক পেজের ক্ষেত্রেই কাজ করবে। এখন তাহলে চলুন দেখে ফেলি যে এই ফুল রাউট ক্যাশটাকে আমরা কিভাবে রিভ্যালিডেট করতে পারি। আমরা যেভাবে ডেটা ক্যাশে যেভাবে রিভ্যালিডেট করেছিলাম এক্স্যাক্টলি আপনি যদি ডেটা ক্যাশকে রিভ্যালিডেট করে দিতে পারেন তাহলেই আপনার ফুল রাউট ক্যাশ রিভ্যালিডেটেড হয়ে যাবে। তার মানে এক্ষেত্রেও আপনি অন ডিমান্ড রিভ্যালিডেশন এবং আপনি টাইম বেসড রিভ্যালিডেশন সেম স্ট্র্যাটেজি ফলো করতে পারবেন এবং সেইভাবে এটাকে রিভ্যালিডেট করতে পারবেন। এখন প্রশ্ন আসে যে এই ক্যাশটা যদি আমরা ক্যান্সেল করতে চাই মানে অপ্ট আউট করতে চাই, আমি চাই না যে এই পেজে ফুল রাউট ক্যাশ হোক। ফার্স্ট সিম্পল অপশন হচ্ছে আপনাকে পেজটাকে ডায়নামিক বানিয়ে ফেলতে হবে যে কোনো ওয়েতে। নেক্সট.জেএসে আমরা যে কোনোভাবে একটা পেজকে ডায়নামিক বানাতে পারি। যেমন একটা হতে পারে যে আপনি ডেফিনেটলি আপনি এটাকে একটা ডায়নামিক পেজ বানাতে পারেন, লাইক ফর এক্সাম্পল আমাদের যদি ডেটা ক্যাশের ক্ষেত্রে যাই, এই যে যেমন একটা ডায়নামিক রাউট ছিল এই যে আইডি, এরকম একটা পেজ হলে এটা অটোমেটিক ডেফিনেটলি এটা সার্ভার সাইড রেন্ডার্ড হয়ে যাবে, তখন কিন্তু ফুল রাউট ক্যাশ অপ্ট আউট হয়ে যাচ্ছে। একইভাবে আপনি চাইলে যে কোনো নেক্সট.জেএস এর সার্ভার সাইড ফিচার ব্যবহার করতে পারেন, ডায়নামিক ফিচার, যেমন ধরেন কুকি বা হেডার। আপনি যদি এখানে কুকি ডেটা এই জিনিসটা এই ফাংশনটা যদি ব্যবহার করেন সিম্পলি, তাহলেই কিন্তু আপনি কুকি ব্যবহার করছেন, তার মানে এই পেজটা অবশ্যই ডায়নামিক, কারণ কুকি রান টাইমে দরকার হয়। সো এই পেজটা তখন আর স্ট্যাটিক্যালি বিল্ড হবে না। অথবা আপনি কোনো রিকোয়েস্ট হেডার ব্যবহার করছেন, যেমন হেডার ফাংশন ব্যবহার করেছেন নেক্সট.জেএস এর, তাহলেও কিন্তু জিনিসটা আলটিমেটলি অপ্ট আউট হয়ে যাবে। আবার একইভাবে আপনি চাইলে ক্যাশ নো স্টোর এই অপশনটা পাস করতে পারেন। যদি আপনি সেই অপশনটা পাস করেন তাহলেও কিন্তু এই রিকোয়েস্টটা আলটিমেটলি একটা ডায়নামিক রিকোয়েস্ট, সো ইট উইল মেক দ্য হোল পেজ আলটিমেটলি ডায়নামিক। সো তার মানে ফুল রাউট ক্যাশ এক্ষেত্রে কাজে লাগবে না বা ব্যবহৃতই হবে না। এছাড়া আপনি চাইলে আমরা যে রিভ্যালিডেশন দেখেছিলাম, আপনি যদি টেকনিক্যালি রিভ্যালিডেট 0 বসিয়ে দেন, তার মানে আলটিমেটলি কিন্তু রিভ্যালিডেট 0 মানে কি, মানে 0 সেকেন্ড পর পর রিভ্যালিডেট করো, তার মানে এটা আসলে ডায়নামিক পেজ। ক্লিয়ার? সো এইরকম অপশনগুলো হতে পারে। অথবা হতে পারে আপনি চাইলে রিভ্যালিডেটটাকে আরেকভাবে ব্যবহার করা যায়, সেটা হচ্ছে একদম পেজের উপরে আপনি এক্সপোর্ট কনস্ট্যান্ট রিভ্যালিডেট ইজ ইকুয়াল টু 0 এই জিনিসটা বলে দিতে পারেন। দিস উইল অলসো মেক দ্য পেজ ডায়নামিক। এছাড়া আপনি চাইলে সিম্পলি একদম সহজভাবে যেটা করতে পারেন, জাস্ট এখান থেকে ডায়নামিক নামে একটা কনস্ট্যান্ট এক্সপোর্ট করে দিতে পারেন এবং তার ভ্যালু দিতে পারেন ফোর্স ডায়নামিক। সেটা যদি করেন তাহলেও কিন্তু এই পেজটা ডায়নামিক হয়ে যাবে এবং সেই ক্ষেত্রে ফুল রাউট ক্যাশ কিন্তু ব্যবহৃত হবে। ক্লিয়ার? সো আমরা বুঝতে পারলাম যে ফুল রাউট ক্যাশটা একদম সিম্পল। এখানে ইম্পর্টেন্ট ব্যাপারটা হচ্ছে আরএসসি পেলোড। সো এই ক্যাশটা নেক্সট.জেএস রাখছে যেন সে স্ট্যাটিক্যালি পেজগুলোকে খুব কুইকলি সার্ভ করতে পারে, মানে স্ট্যাটিক্যালি জেনারেটেড পেজগুলোকে কুইকলি সার্ভ করার জন্য এবং সেটার পারফরমেন্স আপগ্রেড করার জন্যই মূলত ফুল রাউট ক্যাশটা ব্যবহৃত হয়। এবার চলুন আমরা কুইকলি দেখে ফেলি ফুল রাউট ক্যাশটা কিভাবে কাজ করছে ডায়াগ্রামের মাধ্যমে। তো আমাদের যখন বিল্ড টাইম হোক বা রিভ্যালিডেশন হোক, যে কোনো সময় আসলে ফুল রাউটটা কাজ করছে, তাই না? বিল্ড টাইমে যখন আমরা আসলে পেজটাকে বিল্ড করছি, যেহেতু এটা স্ট্যাটিক পেজের জন্য সত্যি, তার মানে এটা বিল্ড টাইমে কাজ করে। অথবা যখন আমি রিভ্যালিডেট করে দিচ্ছি তখন সার্ভারে কিন্তু এই পেজটা রিফ্রেশ হচ্ছে, মানে আরেকবার রিবিল্ড হচ্ছে। এই দুইটা সময় কিন্তু ফুল রাউট ক্যাশ কাজ করছে, তাই না? সো আমরা যদি প্রথমে কোনো একটা ইয়েতে ধরেন রিকোয়েস্ট আসলো এবং তারপরে স্বাভাবিকভাবে আমাদের প্রথমে ফুল রাউট ক্যাশে কিছু নাই, সো এটা মিস হবে। এরপরে মূলত কি হবে, কোনো ডেটা ফেচিং প্রয়োজন হলে সে ডেটা সোর্সে যাবে, ডেটা ফেচ করে নিয়ে আসবে এবং আমার দুইটা জিনিস এখানে আসলে প্রস্তুত হবে। একটা হচ্ছে আমার HTML এবং আরেকটা হচ্ছে আমার পেলোড। এই দুইটা জিনিসই কিন্তু আসলে এই যে পেলোডও সেট হয়ে যাবে, HTMLও সেট হয়ে যাবে।
ক্লিয়ার? এবং এর পরবর্তী থেকে যখন আমার ইনিশিয়াল ভিজিটের ক্ষেত্রে যদি আমরা আসি, তাহলে আমার এই রাউটার ক্যাশ প্রথমে মিস, মানে যেটা আমার ক্লায়েন্ট সাইড রাউটার ক্যাশ, যেটা আমরা একটু পরেই দেখব, ক্লায়েন্ট সাইড রাউটার ক্যাশটা প্রথমে মিস হবে। এরপরে আমার এই যে ফুল রাউট ক্যাশটা, সেটাতে আমরা হিট করব এবং এরপর থেকে আমি এখান থেকেই ডাটা পেয়ে যাব। এটা হচ্ছে স্ট্যাটিক রাউটের ক্ষেত্রে। কিন্তু যদি আমার ডাইনামিক রাউট হয়, সেই ক্ষেত্রে কি হবে? সেই ক্ষেত্রে অবশ্যই ক্লায়েন্ট সাইড রাউটার ক্যাশ ফার্স্টে মিস, তারপরে হচ্ছে আমার যেই ফুল রাউট ক্যাশ আছে সেটা কিন্তু এক্ষেত্রে স্কিপ হবে। কারণ আমরা একটু আগেই শুনলাম যে ফুল রাউট ক্যাশ কিন্তু ডাইনামিক রাউটের ক্ষেত্রে কাজই করে না। সো এই ক্ষেত্রে এটা স্কিপ, এবং আলটিমেটলি তাকে সবসময় রেন্ডার করে ফেচ করে আমাকে এই আরএসসি পেলোড এবং এইচটিএমএল কিন্তু বারবার নিতে হয়। ক্লিয়ার? কিন্তু ক্লায়েন্ট সাইড রাউটার ক্যাশ কিন্তু ঠিকই সেট হবে। এ তৈরি হয়ে বোথ ক্ষেত্রেই কিন্তু ক্লায়েন্ট সাইড রাউটার ক্যাশ সেট হবে, যেটা আমরা একটু পরেই দেখতে পারবো, যেটা আমার আসলে ব্রাউজারের ক্যাশ, যেটা আমরা এর পরের ডিসকাশনেই বুঝতে পারবো। সো আশা করি আমরা ফুল রাউট ক্যাশের পুরো ডিটেলটা আপনি ডায়াগ্রামের মাধ্যমে রিভিউ করে বুঝতে পারলেন। এখন যেহেতু আমরা ফুল রাউট ক্যাশটা বুঝলাম, সো চলুন কুইকলি আমরা 3W এবং 3H প্রশ্নগুলোর উত্তর দিয়ে ফেলি। সবার প্রথম হচ্ছে হোয়াট, এই ক্যাশ স্ট্র্যাটেজিটা আসলে কি? তো স্বাভাবিকভাবে আমরা বুঝলাম যে এটা হচ্ছে স্ট্যাটিক পেজগুলোকে মেমোরাইজ করে। সো এটার স্ট্যাটিক পেজের যে HTML পার্টটা এবং রিয়াক্ট সার্ভার কম্পোনেন্ট পেলোডটা, এই দুইটা জিনিসকে সে মেমোরাইজ করে সার্ভারের কোনো একটা জায়গায় স্টোর করে রাখে। সেকেন্ড বিষয়টা হচ্ছে এটা কোথায় থাকে? ডেফিনেটলি এটা সার্ভারে থাকে, এটা তো আমরা বুঝতেই পারছি, এবং ডেটা ক্যাশের মতো এটা সার্ভারের লোকাল স্টোরেজে থাকে। অথবা আপনি চাইলে কোনো কাস্টম স্টোরেজ কনফিগার করতে পারেন, লাইক S3 বাকেট, রেডিস অর যে কোনো জায়গায়, বাট সেই ক্ষেত্রে আপনাকে নেক্সট.js কনফিগ ফাইলে চেঞ্জ করতে হবে, এবং কনফিগ ফাইলে সেখানে যদি আপনি কোনো কাস্টম ক্যাশ হ্যান্ডেলার লেখেন, তাহলে আপনি সেটা সেট করে দিতে পারবেন এবং সেটা আপনার ডকুমেন্টেশন থেকে খুব ইজিলি দেখতে পারবেন। তবে আমি আপনাদেরকে লোকাল স্টোরেজের ক্ষেত্রে সেই ক্যাশটা কোথায় রাখে সেটা দেখিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে .next ফোল্ডারের মধ্যে, দেখেন ক্যাশ নামে একটা ফোল্ডার আছে, এর মধ্যে সে মূলত এই ক্যাশটা রেখে দেয়। ক্লিয়ার? এরপরে হচ্ছে কেন আমরা এই ক্যাশটা ব্যবহার করি। এর কারণটা হচ্ছে আমরা অলরেডি বুঝতে পারছি যে HTML এবং RSC পেলোড যেহেতু সে দেয়, তার মানে সে HTML এবং RSC পেলোড কুইকলি দেওয়ার মাধ্যমে সে আমাদের ওয়েব পেজের ফার্স্ট কন্টেন্টফুল পেইন্ট, যেটা এসইওর ক্ষেত্রে, যেটাকে আমরা FCP বলি, এসইওর ক্ষেত্রে যেটা খুবই গুরুত্বপূর্ণ, সেই জিনিসটা সে এনশিওর করে। মানে আপনি একটা স্ট্যাটিক পেজ যেহেতু পেতে যাচ্ছেন, সো সেটার HTMLটা আপনি ধাপ করে পেয়ে যাচ্ছেন। সো তাতে ওয়েব পেজটা কুইকলি আপনার HTML স্ট্রাকচারটা দেখিয়ে দিতে পারছে, মানে আপনার ফার্স্ট কন্টেন্টফুল পেইন্ট এনশিওর্ড হচ্ছে এবং গুগল এসইও করতে পারছে। এবং এর পরবর্তীতে আরএসসি পেলোড যেহেতু এসছে, সো ক্লায়েন্টে তখন যেই রিয়াক্ট ট্রিটা সেটা আবার তৈরি হতে পারবে, এবং তারপরে যেই হাইড্রেশনের জন্য যে জাভাস্ক্রিপ্টটুকু এসছে সেটুকু এসে ওটাকে হাইড্রেট করতে পারবে। বাট শুরুতেই কিন্তু ধাপ করে HTMLটা খুব কুইকলি দেওয়া যাচ্ছে, ফার্স্ট কন্টেন্টফুল পেইন্ট এনশিওর হচ্ছে, এবং সেই জায়গায় এই ফুল রাউট ক্যাশ কিন্তু অসাধারণ ভূমিকা পালন করছে। এবং এরপরে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে এইচ দিয়ে হাউ লং, মানে এটা ডিউরেশন কত। তো আমরা স্বাভাবিকভাবেই বুঝতে পারছি এটা হচ্ছে একটা পারসিস্টেন্ট ক্যাশ, মানে এটা থেকে যায় সার্ভারে, এবং এটা কিন্তু পারসিস্টেন্ট অ্যাক্রস ইউজার রিকোয়েস্ট, মানে আপনি রিকোয়েস্ট করলেন আবার আমি রিকোয়েস্ট করলাম, আমরা দুজনেই কিন্তু সেম ক্যাশটাকে ব্যবহার করছি, সেম জায়গা থেকে ব্যবহার করছি। এমন নয় যে আপনার জন্য আলাদা আলাদা ক্যাশ, তা কিন্তু নয়। সো এটা পারসিস্টেন্ট অ্যাক্রস ইউজার রিকোয়েস্ট, এবং ইভেন আপনি যদি সার্ভারকে রিস্টার্টও দেন তাহলেও কিন্তু এই জিনিসটা থেকে যাবে, এটা মুছবে না। কিন্তু ডেটা ক্যাশের ক্ষেত্রে কিন্তু সার্ভার রিস্টার্ট দিলে এটা কিন্তু আবার রিফ্রেশ হয়ে যায়, কিন্তু রিডেপ্লয় দিলে হতো না। কিন্তু এইটার ক্ষেত্রে, মানে ফুল রাউট ক্যাশের ক্ষেত্রে আপনি যদি সার্ভার রিস্টার্ট দেন তাহলেও কিন্তু এটা থেকে যাবে। অনলি আপনি যদি এটাকে রিডেপ্লয় করেন তাহলে এটা রিফ্রেশ হবে। মানে ফুল রাউট ক্যাশ কিন্তু নতুন করে যদি আপনি আপনার হোস্টিং প্রোভাইডারের সাইটটা রিডেপ্লয় করেন তাহলে কিন্তু এটা রিফ্রেশ হবে, এবং একই সাথে আমরা যে কোনো রিভ্যালিডেশন স্ট্র্যাটেজি ফলো করেও কিন্তু আমরা রিফ্রেশ করতে পারি, লাইক অন ডিমান্ড রিভ্যালিডেশন বা টাইম বেসড রিভ্যালিডেশন, অথবা আমি সিম্পলি পেজটাকে ডাইনামিক করে জাস্ট এই জিনিসটাকে ক্যান্সেল করে দিতে পারি। মানে আমি ফুল রাউট ক্যাশ থেকে টোটালি বেরিয়ে আসতে পারি যদি আমি পেজটাকে সামহাউ ডাইনামিক বানাতে পারি। দ্যাটস ইট। এবং ফাইনালি আরেকটা পয়েন্ট অবশ্যই বলতে চাই, সেটা হচ্ছে এই ফুল রাউট ক্যাশ কিন্তু নেক্সট.js এর নিজের ফিচার, এটা কিন্তু রিয়াক্টের কোনো কোর ফিচার। ক্লিয়ার? সো আশা করি ফুল রাউট ক্যাশটা সুন্দর করে আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা সবচেয়ে ইন্টারেস্টিং রাউটার ক্যাশ, ক্লায়েন্ট সাইড রাউটার ক্যাশ, এতক্ষণ পর্যন্ত আমরা যে যে ক্যাশগুলো দেখেছি সেগুলো সবই হচ্ছে সার্ভার সাইড। এবার আমরা ক্লায়েন্ট সাইড রাউটার ক্যাশ, যেটা আপনাদের ডায়াগ্রামে সবার প্রথমে ছিল, সেই ক্লায়েন্ট সাইড রাউটার ক্যাশ নিয়ে আলোচনা করি। এবার চলুন কুইকলি আমরা বুঝে ফেলি ক্লায়েন্ট সাইড রাউটার ক্যাশ। তো আপনারা যদি আমাদের প্রথম দিককার কোশ্চেনটার কথা মনে করেন, এইটা হচ্ছে প্রথম ক্যাশ যেটা সার্ভারে এখনো যায়নি। মানে আপনি শুধু একটা জায়গায় ক্লিক করেছেন, নেক্সট যে সিদ্ধান্ত নিচ্ছে যে আমি কি সার্ভারে আদৌ যাব, ব্রাউজারই কিন্তু সে আছে, সে প্রথমে চেক করবে তার ক্লায়েন্ট সাইড রাউটার ক্যাশের মধ্যে এই পেজটা অলরেডি এনে ফেলা আছে কিনা। যদি থাকে তাহলে সার্ভারে যাবেই না, আপনাকে দিয়ে দিবে। এটাই হচ্ছে প্রথম বক্সটা, যেই বক্সটা হচ্ছে আপনাকে প্রথম যে কোশ্চেনটা নেক্সট.js থেকে করে, এটাই হচ্ছে ব্রাউজারের মধ্যে, ইভেন উইদাউট লিভিং দ্য ব্রাউজার অ্যান্ড গোয়িং টু দ্য সার্ভার।
ক্লিয়ার? সো এই জায়গাটাতে যেমন ধরেন আমি যদি এক্সাম্পল দিয়ে আপনাদেরকে বুঝাই, আমাদের এই ইন্টারফেসের মধ্যে এই দেখেন এখানে রাউটার ক্যাশ বলে একটা মেনু আছে এবং এখানে যখন আমি ক্লিক করছি খেয়াল করে দেখেন এটা একটা পেজ আসলো, তাই না? এবং আমরা যদি এইটার আউটপুট দেখি, এখানে দেখেন এই অ্যাপ এবং তার মধ্যে রাউটার ক্যাশ, এটা কিচ্ছু না, এটা একটা সিম্পল পেজ ডট জেএস যেখানে একটা লরেম ইপসম টেক্সট দেওয়া আছে এবং এই যে সেই পেজটাই আপনারা এখানে দেখতে পাচ্ছেন এবং এখানে দুইটা লিঙ্ক আছে, একটা হচ্ছে গো টু এ স্ট্যাটিক পেজ এবং আরেকটা হচ্ছে গো টু এ ডাইনামিক পেজ। এখন এই পেজটা স্বাভাবিকভাবে এখানে কিচ্ছু করি নাই আমি যেহেতু, তার মানে এই পেজটা কিন্তু স্ট্যাটিক্যালি রেন্ডার্ড, তাই না? এবং এর মধ্যে দুইটা পেজ আছে, একটা হচ্ছে স্ট্যাটিক পেজ যেটা হচ্ছে স্ল্যাশ স্ট্যাটিক পেজের মধ্যে আরেকটা পেজ ডট জেএস একদম সেম, এবং আরেকটা হচ্ছে একটা ডাইনামিক পেজ ট্যাগ করা আছে, সেটা হচ্ছে এই ডাইনামিক পেজটা। এবং এই ডাইনামিক পেজটাতে আমি আসলে কিছুই করিনি, জাস্ট এই পেজটাকে ফোর্স ডাইনামিক ইউজ করে এই পেজটাকে আমি ডাইনামিক বানিয়েছি। সো তার মানে এই জায়গা থেকে আমি দুটার পেজ আমার আছে, একটা হচ্ছে স্ট্যাটিক পেজ এবং আরেকটা হচ্ছে ডাইনামিক পেজ। খেয়াল করে দেখেন আমি কিন্তু এই পেজগুলোতে এখনো যাইনি। আমি যদি একদম শুরু থেকে আবার আপনাদেরকে দেখাই, হ্যাঁ আমি রিলোড দিলাম, খেয়াল করে দেখেন আমি রাউটার ক্যাশেতে গেলাম, কিন্তু রাউটার ক্যাশেতে যাওয়ার পরে এই দুটো পেজ, এই যে স্ট্যাটিক পেজ এবং ডাইনামিক পেজ, এই দুটো পেজে কিন্তু আমি যাইনি। তার আগেই কিন্তু দেখা যাচ্ছে নেক্সট জেএস এই দুটো এনে বসে আছে। নেক্সট জেএস এই কাজটাই করে, এটাকে নেক্সট জেএস এর ভাষায় বলা হয় প্রিফেচিং। মানে আপনি নেক্সট জেএস ধরেই নিচ্ছে যেহেতু এই দুইটা লিঙ্ক এবং এই দুইটা লিঙ্ক আপনার চোখের দৃষ্টির মধ্যে আছে, সো আপনি যে কোনো সময় এটাতে ক্লিক করতে পারেন। সো এই জন্য নেক্সট জেএস আগে ভাগে এগুলো প্রিফেচ করে ফেলে। আরো যদি আপনাদেরকে স্পেসিফিক ভাবে বলি, এইটা মূলত এই যে নেক্সট জেএস এর লিঙ্ক কম্পোনেন্ট আমরা ব্যবহার করি না, এই লিঙ্ক কম্পোনেন্টের বিহেভিয়ার। খেয়াল করে দেখেন এখানে আপনি ডিফল্ট ভাবে কিছু বলেননি, কিন্তু শুধু একটা লিঙ্ক ব্যবহার করেছেন। ডিফল্ট ভাবে লিঙ্ক কম্পোনেন্টের বিহেভিয়ারই তাই, যদি তার ভিজিবিলিটিতে কোনো লিঙ্ক কম্পোনেন্ট থাকে সেটাকে প্রিফেচ করে ফেলে। এটা হচ্ছে নেক্সট জেএস এর ডিফল্ট প্রিফেচিং বিহেভিয়ার। ক্লিয়ার? দুইটার ক্ষেত্রেই কিন্তু সেম, এবং তাই হচ্ছে সে কিন্তু প্রিফেচ করে ফেলেছে। এনে যেহেতু ফেলেছে, এরপরে আপনি গেলে দেখেন আর কোনো নেটওয়ার্ক কল নাই। এবং আমি যদি এখানে আবার যাই রাউটার ক্যাশ এবং ডাইনামিক পেজে যাই, ডাইনামিক পেজটা কিন্তু আরেকবার আনছে। খেয়াল করে দেখেন আমি রাউটার ক্যাশেতে গেলাম, আবার গেলাম, দেখেন প্রতিবার কিন্তু ডাইনামিক পেজটা সে আনছে। কিন্তু আমি রাউটার ক্যাশেতে ফেরত গেলাম, আমি স্ট্যাটিক পেজে গেলাম, সে কিন্তু এটা আনছে না। ক্লিয়ার? সো তার মানে ডাইনামিক ক্যাশের ক্ষেত্রে সে কিন্তু সার্ভারে প্রতিবার যাবে। সো ডাইনামিক পেজের ক্ষেত্রে কিন্তু বাই ডিফল্ট কোনো রকমের ক্লায়েন্ট সাইড রাউটার ক্যাশ কাজ করে না। হ্যাঁ, বাই ডিফল্ট নেক্সট জেএস অলওয়েজ এই পেজটাতে যাবেই, মানে ফেচ করে আনবেই। হ্যাঁ, এবং সে আসলে ফেচ করে আনছে কি, ওই রিঅ্যাক্ট সার্ভার কম্পোনেন্ট। আপনি যদি এখানে এটাকে আমরা বড় করি, এই দেখেন আরএসসি, সে কিন্তু এই আরএসসি পেলোডটুকু আনছে, কারণ বাকি জিনিস তার কাছে আছে। ক্লিয়ার? সো এখন আমরা চলুন একটু ডিটেলে দেখি যে আসলে আর কি ভাবে আমরা মানে কনফিগার করতে পারি। এটা হচ্ছে ডিফল্ট বিহেভিয়ার। এখন যদি আমরা হোম পেজ থেকে রাউটার ক্যাশেতে যাই, আমরা দেখতে পাচ্ছি দুইটা পেজ সে অটোমেটিক্যালি আনছে, মানে প্রিফেচ করছে। আপনি যদি এটা অফ করতে চান, আপনি যদি চান যে না তুমি প্রিফেচ করবে না, তাহলে আপনি সিম্পলি যেটা করতে পারেন, এখানে আপনি অপশন দিতে পারেন প্রিফেচ ফলস। ক্লিয়ার? এই জিনিসটা আপনি দিয়ে দিতে পারেন, এখানেও দিতে পারেন, এখানেও দিতে পারেন, তাহলে এই প্রিফেচিংটা হবে না। আমি হোম পেজে গেলাম, খুব ভালো করে হার্ড রিলোড দিলাম, তারপরে আমি রাউটার ক্যাশেতে গেলাম, স্টিল আনছে। ও আচ্ছা, কারণটা হচ্ছে আমি তো এখানে বিল্ড করে রেখেছি। সো বিল্ড আমাকে আবার npm রান বিল্ড অ্যান্ড স্টার্ট দিতে হবে, কারণ আমি কোডে চেঞ্জ করেছি। বিল্ড হয়ে আমার সাইট রেডি হয়ে গেছে। এখন আমরা হোম পেজে যাব, ফাইন, এবং তারপরে আমি দেখেন রাউটার ক্যাশেতে গেলাম। এবার খেয়াল করেন, এবার কিন্তু সে অটোমেটিক প্রিফেচ করেনি। আমি যখন চাপ দিচ্ছি তখন সে ফার্স্ট টাইম স্ট্যাটিক পেজটা আনলো। এরপরে আমি আবার রাউটার ক্যাশে ফেরত গেলাম, আমি ডাইনামিক পেজে গেলাম, এটা তো সে আনবেই। কিন্তু আমি যদি আবার রাউটার ক্যাশেতে গিয়ে স্ট্যাটিক পেজে যাই, সে কিন্তু আর আনেনি। তার মানে স্ট্যাটিক পেজের বাই ডিফল্ট বিহেভিয়ার হচ্ছে এইটা, যে সে স্ট্যাটিক পেজটাকে সে ক্যাশ করে রাখছে তার ক্লায়েন্ট সাইড রাউটার ক্যাশের মধ্যে, সার্ভারের কাছে কোনো রিকোয়েস্টই যাচ্ছে না। কিন্তু ডাইনামিক পেজ, যেহেতু এটা ডাইনামিক পেজ, সো অলওয়েজ পেজ আনা লাগবে, এই কারণে এই ডাইনামিক পেজটা কিন্তু সে প্রতিবারে নিয়ে আসছে। ক্লিয়ার? আপনি চাইলে এই বিহেভিয়ারগুলোকে কনফিগার করতে পারেন। বাই ডিফল্ট যখন আপনি প্রিফেস দিচ্ছেন না, হ্যাঁ, এইটাকে যখন আপনি প্রিফেস দিচ্ছেন না, তার মানে এটা হচ্ছে ডিফল্ট প্রিফেচ। এই সময়ে স্ট্যাটিক পেজের জন্য 5 মিনিট ধরে সেই ক্যাশটা ধরে রাখে এবং ডাইনামিক পেজের জন্য 0, মানে ডাইনামিক পেজের জন্য ধরে রাখে না। কিন্তু যদি আপনি প্রিফেচ নিজে ম্যানুয়ালি বলে দেন ট্রু, খেয়াল করে দেখেন এখানে 3টা বিষয়। একটা হচ্ছে কিছু দেননি, সেটা হচ্ছে ডিফল্ট, প্রিফেচ ডিফল্ট। আরেকটা হচ্ছে প্রিফেচ ফলস, মানে আমি পুরো ইগনোর করতে চাচ্ছি। আরেকটা হচ্ছে প্রিফেচ ট্রু, মানে আপনি স্ট্রংলি বলে দিচ্ছেন প্রিফেচ করো। এই ক্ষেত্রে কিন্তু
এই ডিফল্ট বিহেভিয়ারটা আলাদা। যদি আপনি ফুল প্রিফেচ ট্রু দিয়ে দেন সেই ক্ষেত্রে কিন্তু বিহেভিয়ারটা হচ্ছে স্ট্যাটিকের ক্ষেত্রেও 5 মিনিট, ডাইনামিক পেজের ক্ষেত্রেও 5 মিনিট। যদি আমরা এই যে প্রিফেচ ট্রু করে দেখি এবং যদি আমরা এটাকে আবার npm রান বিল্ড এবং স্টার্ট দেই, হয়ে গেল। এখন যদি আমরা আমাদের এই ব্রাউজারে যে হার্ড রিলোড দেই এবং আমরা যদি এখন রাউটার ক্যাশেতে যাই, খেয়াল করেন সে কিন্তু প্রিফেচ ট্রু, যার কারণে সে এনেছে। এবং আমি যদি এখন স্ট্যাটিক পেজে যাই, ফাইন, এবার আমি ডাইনামিক পেজে গেলাম, খেয়াল করেন এবার ডাইনামিক পেজও কিন্তু রিকোয়েস্ট করেনি। মানে যেহেতু আপনি প্রিফেচ ফোর্সফুলি ট্রু বলে দিয়েছেন, তার মানে নেক্সট.জেএস ধরে নিচ্ছে এই পেজটা আসলে খুব ইম্পর্টেন্ট এবং এটা ইউজার খুব স্ট্রংলি প্রিফেচ করতে চাচ্ছে। তার মানে সেইটাকে 5 মিনিটের জন্য আপনাকে একটা ক্যাশ অপশন দিয়েছে, মানে আপনাকে বোনাস দিয়েছে যে তুমি ক্যাশ অপশনটা ডাইনামিক পেজের ক্ষেত্রেও ব্যবহার করো। মানে এই পেজটা ডাইনামিক হওয়া সত্ত্বেও 5 মিনিট ধরে অ্যাটলিস্ট ক্লায়েন্ট সাইডে রিকোয়েস্ট করবে না। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে এই অপশনটাকেও চাইলে আমরা কনফিগার করতে পারি। ক্লিয়ার? কিভাবে? ধরেন আমি এগুলোকে আগের মতো করে দিলাম, ফাইন। এরপরে আমরা নেক্সট.জেএস এর যে কনফিগ ফাইলটা আছে সেই কনফিগ ফাইলে যে আমি কিছু সেটিং করব। সেখানে আমি সবার প্রথমে নেক্সট.জেএস এর এক্সপেরিমেন্টাল মোডটা অন করব। ক্লিয়ার? তারপরে স্টেল টাইমস এই অপশনটা আমরা আসলে চেঞ্জ করব। এইটাই বাই ডিফল্ট দুইটা প্রপার্টি থাকে, একটা হচ্ছে স্ট্যাটিক আর একটা হচ্ছে ডাইনামিক। বাই ডিফল্ট এই স্ট্যাটিকটা থাকে 5 মিনিট মানে 300 সেকেন্ড এবং ডাইনামিকটা থাকে 0 সেকেন্ড। এটা হচ্ছে ডিফল্ট বিহেভিয়ার। আমরা এটাকে চাইলে চেঞ্জ করতে পারি। আমরা এই স্ট্যাটিকটাকে ধরেন করে দিলাম 20 সেকেন্ড, 20 সেকেন্ড বেশি হয়ে যায়, ধরুন 10 সেকেন্ড, এবং ডাইনামিকের ক্ষেত্রে আমি ধরেন আরো কম করলাম 5 সেকেন্ড। ওকে, এখন আমরা জাস্ট যদি সার্ভারটাকে রিস্টার্ট করি, npm রান বিল্ড এবং স্টার্ট, তারপরে আমরা দেখতে পাবো যে দেখেন এই জিনিসটা কিভাবে সুন্দর করে আমরা কন্ট্রোল করে ফেললাম আর কি। আমরা দেখতে পাচ্ছি এখানে আনরিকগনাইজড স্টেট টাইমস দেখাচ্ছে। আমি সম্ভবত ভুল টাইপ করেছি, ইয়েস আমি ভুল টাইপ করেছি, এটা স্টেল টাইমস হবে। তারপরে আমি এখানে রিবিল্ড করলাম, ডান, আমার এটা হয়ে গেল। এখন আমি যদি আমাদের হোম পেজে যাই এবং খুব ভালো করে হার্ড রিলোড দেই, তারপরে আমি যদি রাউটার ক্যাশেতে যাই, খেয়াল করে দেখেন আমার কিন্তু এখন প্রিফেচ আমি ডিফল্ট করে রেখেছি, যার কারণে সে অটোমেটিক প্রিফেচ করেছে, নো প্রবলেম। আমি এবার স্ট্যাটিক পেজে গেলাম, দেখেন রিকোয়েস্ট করছে না। আমি রাউটার ক্যাশেতে ফেরত গেলাম, ডাইনামিক পেজ কিন্তু অবশ্যই রিকোয়েস্ট করবে, এই দেখেন অলরেডি রিকোয়েস্ট করে ফেলেছে, প্রিফেচ করে ফেলেছে। আমি স্ট্যাটিকে গেলাম, এই দেখেন এখন কিন্তু আর 5 মিনিট পর্যন্ত ওয়েট করলো না, সে 10 সেকেন্ড যেই হয়ে গেছে সে কিন্তু আবার নতুন করে এনেছে। এবং এই সময় থেকে ওই ফার্স্ট যে সুবিধাটা আপনি রাউটার ক্যাশের পেলেন, এই জিনিসটা নেক্সট 15 থেকে আর এটা আপনি সুবিধাটা পাবেন না। মানে এর পরবর্তীতে আপনি যতবারই ভিজিট করেন ততবারই আপনার স্ট্যাটিক পেজ নিয়ে আসবে। মানে প্রথম একটা ভিজিটেই শুধু এই ফিচারটা পাওয়া যাবে। এবং ডাইনামিক পেজ তো আপনি দেখলেন, ডাইনামিক পেজের ক্ষেত্রেও তাই, আপনি যেহেতু 10 সেকেন্ড 5 সেকেন্ড দিয়ে রেখেছিলেন, সো প্রাথমিকভাবে আপনি 5 সেকেন্ডের একটা স্টেল টাইম অপশন পেতেন, এর পরবর্তীতে এটা প্রত্যেক পেজে আনতে থাকবে। যদি আপনি কোনো পেজ ফ্রিকুয়েন্টলি ভিজিট করেন তখন নেক্সট.জেএস ওই জিনিসটা ধরেই নেয়, সেটা রাউটার ক্যাশ থেকে সে রাখছে না। সো এই হচ্ছে মূলত নেক্সট.জেএস এর ক্লায়েন্ট সাইড রাউটার ক্যাশের ফুল কন্ট্রোল মেকানিজম। আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। এবং এই ক্যাশটা আমাদের ব্রাউজারের ইন মেমোরিতে থেকে যাচ্ছে এবং স্বাভাবিকভাবে ইউজার যদি পেজ রিলোড দেয় তাহলে এই যে ক্যালকুলেশন বা এই যে ক্যাশ রাখার ব্যাপারটা এটা থাকছে না। সো এটা ডিউরেশন খুবই সীমিত, শুধুমাত্র ওই ইউজারের সেশন পর্যন্ত। ফুল রাউট ক্যাশের যে ডায়াগ্রামটা আমরা দেখেছিলাম সেই ডায়াগ্রামটাতে আসলেই কিন্তু আমরা ক্লায়েন্ট সাইড রাউটার ক্যাশের ফ্লোটা বুঝতে পারবো। আমরা যখন প্রথমবারে ভিজিট করি তখন ক্লায়েন্ট সাইড রাউটার যেটা ব্রাউজারই থাকে, এইটা অলওয়েজ মিস হবে, প্রথমবারে অবশ্যই মিস হবে, অল টাইম। ফার্স্ট টাইম ইউজার আসছে এবং যেহেতু এটা সেশন বেসড ব্রাউজার বেসড, সো ওই ইউজারের জন্য প্রথমবারে অলওয়েজ মিস। এরপরে সে সামনে যাবে এবং ফুল রাউট ক্যাশ হোক বা যে কোনো জায়গা থেকে সে যখন হিট পাবে, হিট করে সেট করে সবাই ফাইনাল এই পাশ থেকে সার্ভার থেকে যে আউটপুটটা আসবে সেটা অবশ্যই এখানে সেট হয়ে যাবে। এই ইউজার সেট করে রেখেছে, মানে এই ইউজারের জন্য সেট হয়ে চলে যাবে। এটা গেল স্ট্যাটিক রাউটের ক্ষেত্রে। কিন্তু ডাইনামিক রাউটের ক্ষেত্রেও কিন্তু সেম ভাবে কাজ করবে। আমরা এর আগে দেখেছিলাম যে ফুল রাউট ক্যাশ কিন্তু ডাইনামিক রাউটের ক্ষেত্রে সবসময়ই অ্যাভয়েড করে বা স্কিপ করে, কিন্তু ক্লায়েন্ট সাইড রাউটার ক্যাশ কিন্তু স্কিপ করে না। ডাইনামিক রাউটের ক্ষেত্রেও কিন্তু এখানে ফার্স্ট টাইম মিস হবে এবং এরপরে সার্ভারে যা খুশি হোক রেসপন্স পাওয়ার পরে কিন্তু এগেইন ডাইনামিক রাউটের ক্ষেত্রেও কিন্তু ব্রাউজারে সেট হয়ে যাবে। এর পরবর্তীতে সাবসিকুয়েন্ট রিকোয়েস্টের জন্য অলওয়েজ, সেটা স্ট্যাটিক রাউট হোক অথবা ডাইনামিক রাউট হোক, অলওয়েজ এই যে ব্রাউজার বেস যে ইন মেমোরি ক্যাশটা আছে সেখানে হিট করবে এবং এই মেমোরি ক্যাশ থেকেই আলটিমেটলি দেখাবে, যেটা আমরা একটু আগে দেখলাম। আমরা যেহেতু এখন ক্লায়েন্ট সাইড রাউটার ক্যাশটা বুঝে গেলাম, এখন তাহলে চলুন 3W এবং 3H প্রশ্নের উত্তরগুলো দিয়ে ফেলি। প্রথমে হচ্ছে হোয়াট, এটা কি করে? এটা স্বাভাবিকভাবেই আমাদের যেই ক্লায়েন্ট সাইড
যে রাউটগুলো আছে সেই রাউটগুলোর বিভিন্ন সেগমেন্টকে মেমোরাইজ করতে হেল্প করে। ক্লিয়ার? এরপরে হচ্ছে এটা আমরা কোথায় থাকছে, এটা হচ্ছে ক্লায়েন্ট সাইড ইন মেমোরিতে থাকছে, আমাদের ব্রাউজারেই থাকছে। ক্লিয়ার? তারপরে হচ্ছে এটা আমরা কেন ব্যবহার করছি, ফর ফাস্টার প্রিফেচ ইন রাউট নেভিগেশন, মানে যখন আমরা একটা রাউট থেকে আরেকটা রাউটে যাচ্ছি তখন যেন ফাস্টার প্রিফেচ করা যায়, নেক্সট.জেএস যেন কুইকলি প্রিফেচ করে ফেলতে পারে, সেই জন্যই সে কিন্তু এটা ব্যবহার করছে। এবং সেই ক্ষেত্রে আমরা কিন্তু যে প্রিফেচিং এর সময়ে আমরা যে সুবিধাটা পাচ্ছি যে কোনো একটা পেজে যাওয়ার আগেই সে কিন্তু আরএসসি পেলোডটা কিন্তু সার্ভার থেকে কুইকলি এনে রেখে দিতে পারছে। আবার আপনি যদি ম্যানুয়ালি কোনো পেজকে প্রিফেচ ফলস করে দিতে পারেন তাহলেও কোনো সমস্যা নাই, যখন ক্লিক করবে তখন সে টুকুস করে ওই জিনিসটা নিয়ে চলে আসবে। এরপরে হচ্ছে কতক্ষণ পর্যন্ত এই জিনিসটা স্টে করবে, এটা নিয়ে তো আমরা দেখলামই যে ডিফল্ট হচ্ছে 5 মিনিটস। যদি স্ট্যাটিক হয়, স্ট্যাটিকের ক্ষেত্রে যদি আপনি প্রিফেচ ডিফল্টে রাখেন তাহলে স্ট্যাটিকের ক্ষেত্রে এই টাইমটা হচ্ছে 5 মিনিট এবং ডাইনামিকের ক্ষেত্রে 0। কিন্তু যদি আপনি প্রিফেচ ম্যানুয়ালি ট্রু করে দেন, একদম ফোর্স করেন, তাহলে সে স্ট্যাটিক ডাইনামিক দুই ক্ষেত্রেই বাই ডিফল্ট 5 মিনিট করে থাকবে। এরপরে হচ্ছে কিভাবে আমি এটাকে রিফ্রেশ করতে পারি বা আমি এই জিনিসটাকে কিভাবে রিভ্যালিডেট করতে পারি। সো এটাকে আমরা অ্যাজ ইউজুয়াল যেভাবে রিভ্যালিডেট বাই পাথ অর ট্যাগ যেটা আমরা করতাম, যেটা আমরা অন ডিমান্ড রিভ্যালিডেশন করতাম, সেই জিনিসটা তো আমরা করতেই পারি। এছাড়া আমরা ক্লায়েন্ট সাইডে যে কুকি ডট সেট আছে, আমরা চাইলে কুকি সেট করে বা কুকি ডিলিট করেও কিন্তু এই জিনিসটাকে রিভ্যালিডেট করতে পারি। এবং আরেকটা জিনিস আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে নেক্সট.জেএস এর রাউটার ডট রিফ্রেশ নামে একটা ফাংশন আছে, এই ফাংশনটা ব্যবহার করেও আমরা কিন্তু এই জিনিসটাকে রিফ্রেশ করাতে পারি। আর ক্যান্সেলের ক্ষেত্রে বাই ডিফল্ট নেক্সট.জেএস 15 থেকে পেজ সেগমেন্টগুলো কিন্তু অপটেড আউট বাই ডিফল্ট। মানে হচ্ছে আপনি যখন এই যে পেজগুলোকে আনছেন সেই পেজের যে ডিফারেন্ট সেগমেন্ট আছে তার মধ্যে কি কি থাকে, লেআউট থাকে, লোডিং থাকে, তারপরে কিন্তু পেজ সেগমেন্ট থাকে। এই পেজ সেগমেন্টগুলো কিন্তু বাই ডিফল্ট অপটেড আউট, মানে আপনি ডাইনামিকের ক্ষেত্রে কিন্তু আপনি দেখেছেন যেটা কিন্তু 0, মানে আপনি ক্লিক করলে প্রতিবারই আসবে। কিন্তু স্ট্যাটিক যেগুলো ফুল স্ট্যাটিক পেজ, সেগুলো 5 মিনিটের জন্য একটা ক্লায়েন্ট সাইড ক্যাশ পাচ্ছে ফুল, মানে পেজও পাচ্ছে, লোডিং পাচ্ছে, লেআউটও পাচ্ছে। কিন্তু ডাইনামিকের ক্ষেত্রে পেজ লেভেলটা কিন্তু টোটালি অপটেড আউট। ক্লিয়ার? সো আপনাকে ম্যানুয়ালি এটা অপ্ট আউট করার বা ক্যান্সেল করার কোনো দরকার নেই। ক্লিয়ার? সো আশা করি রাউটার ক্যাশটাও আপনাদের জন্য একদম ক্লিয়ার হয়ে গেছে। যেহেতু আমরা নেক্সট.জেএস এর সম্পূর্ণ ক্যাশিং স্ট্র্যাটেজিগুলো খুব ভালো করে বুঝলাম, এবার ফাইনালি এই ভিডিওটি শেষ করার আগে আমি আপনাদেরকে এটার যে রিটেন রিসোর্স, মানে বেস্ট রিসোর্স নেক্সট.জেএস এর ডকুমেন্টেশনে নিয়ে এসেছি। এবং এই ভিডিওটি দেখার পর অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া এই ডকুমেন্টেশনের লিঙ্ক থেকে নেক্সট.জেএস এর ক্যাশিং স্ট্র্যাটেজি আরেকবার রিভাইজ দিয়ে নেবেন, কারণ অ্যাজ এ ডেভেলপার আপনাকে অবশ্যই ডকুমেন্টেশন দেখতে হবে। এবং আজকে আমি যে ভিডিওটি বানিয়েছি আমি নিজে যে বুঝেছি সেটাও কিন্তু এই ডকুমেন্টেশন দেখে এবং এই ডকুমেন্টেশন ফলো করেই প্রত্যেকটি কি পয়েন্ট আমি আজকের এই ভিডিওতে আলোচনা করেছি। যদি আমরা ডকুমেন্টেশনের শুরুতে আসি, শুরুতে সংক্ষেপে নেক্সট.জেএস এর ক্যাশিং কি সেটা বোঝানো হয়েছে। এরপরে দেখেন আমি যে অর্ডারে বুঝিয়েছি, প্রথমে রিকোয়েস্ট মেমোরাইজেশন, তারপরে ডেটা ক্যাশ, তারপরে ফুল রাউট ক্যাশ, তারপরে রাউটার ক্যাশ। ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটা জিনিস আমি যেভাবে ডায়াগ্রাম দিয়ে বুঝিয়েছি সেই ডায়াগ্রাম দিয়ে কোড এক্সাম্পল দিয়ে দিয়ে সুন্দর করে বোঝানো হয়েছে। এবং সেখানে খেয়াল করেন ঠিক একইভাবে 3W 3H প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। এবং শুধু তাই নয়, এখানে কিভাবে আপনি অপ্ট আউট করবেন, কিভাবে মানে রিভ্যালিডেট করবেন বা ইনভ্যালিডেট করবেন, অন ডিমান্ড রিভ্যালিডেশন বা টাইম বেসড রিভ্যালিডেশন, প্রত্যেকটা জিনিস নিয়ে কিন্তু এখানে আলোচনা করা হয়েছে। তবে যেই জিনিসটা আমি আলোচনা করিনি সেই জিনিসটা আমি আপনাদেরকে এখান থেকে একটু দেখাবো। সেটা হচ্ছে যদি আমরা একদম নিচের দিকে ডকুমেন্টেশনে চলে আসি তাহলে আপনারা এখানে এপিআই সেকশন দেখতে পাবেন। যে এপিআই ক্যাশের সাথে রিলেটেড প্রত্যেকটি এপিআই, যেমন ফেচ এপিআই, লিঙ্ক প্রিফেচ, রাউটার ডট প্রিফেচ, রাউটার ডট রিফ্রেশ, প্রত্যেকটা জিনিস, রিভ্যালিডেট পাথ, যা যা আমি ব্যবহার করেছি, কুকি কিভাবে সেট করতে হয়, হেডার কিভাবে সেট করতে হয়, এই সব কিছু কিন্তু এখানে আছে। যে জিনিসটা নিয়ে আমি আলোচনা করিনি সেটা হচ্ছে আনস্টেবল ক্যাশ। আমরা যদি এখানটায় আসি তাহলে দেখবেন এখানে আনস্টেবল ক্যাশ বলে একটা জিনিস আছে। নামটাই খুবই কনফিউজিং, আনস্টেবল। সো নামের মধ্যেই বলে দেওয়া আছে যে এইটা আলটিমেটলি আনস্টেবল, মানে এই জিনিসটা স্টেবল না, এটা যে কোনো সময় পরবর্তীতে চেঞ্জ হতে পারে, বাট এটা আলটিমেটলি চেঞ্জ হবে না। এটা চেঞ্জ হয়ে যে জিনিসটা হবে সেটা হচ্ছে ইউজ ক্যাশ, যেটা এখনো আসেনি, বাট আনস্টেবল ক্যাশ দিয়ে আমরা এখন আপাতত কাজ চালাই, কিন্তু জিনিসটা সেমই থাকবে। এই ব্যাপারটা হচ্ছে আমরা পুরো এই ভিডিওতে ডেটা ফেচিং বলতে শুধু ফেচ রিকোয়েস্ট করাকে বুঝিয়েছি, কিন্তু ডেটা ফেচিং কিন্তু আমরা ডেটাবেস থেকেও করতে পারি বা অন্য যে কোনোভাবে করতে পারি, অথবা আমাদের যে কোনো রিকোয়েস্টকে বা যে কোনো কাজকেও আমরা চাইলে, যেটা একটু সময় বেশি নেয়, এই কাজটাকেও কিন্তু আমরা ক্যাশ করতে পারি। সেটা যদি আপনি করতে চান তাহলে আমরা ঠিক নেক্সট ক্যাশ যে প্যাকেজটা আছে সেখান থেকে আমরা আনস্টেবল ক্যাশ এই জিনিসটাকে আমরা নিয়ে আসব এবং
তারপরে আপনার যে কোনো অ্যাসিনক্রোনাস কাজ, যেমন ধরেন গেট ইউজার নামে একটা ফাংশন আছে এবং ইউজারের আইডি পাস করা হয়। ধরেন এই গেট ইউজার ফাংশনটা ডেটাবেস থেকে কোনো কিছু নিয়ে আসে, আপনার মাইসিকিউএল ডেটাবেস অথবা আপনার মঙ্গোডিবি ডেটাবেস অথবা পোস্টগ্রেস সিকিউএল ডেটাবেস অথবা যে কোনো ধরনের কাজ, যে কোনো ধরনের হেভি অ্যাসিনক্রোনাস কাজ এই ফাংশনটা করে। এবং এই ডাটা যে এই ফাংশনটাকে যদি আপনি ক্যাশ করতে চান, এখানে তো আপনি ফেচ অপশনস দিতে পারছেন না, তাহলে আপনি ক্যাশ করবেন কিভাবে? সেটার জন্যই হচ্ছে আনস্টেবল ক্যাশ। কিচ্ছু না, আপনার পুরা কাজটাকে, পুরা ফাংশনটাকে আপনি আনস্টেবল ক্যাশ ফাংশনের মধ্যে প্যারামিটার হিসেবে পাস করে দিবেন, মুড়ে দিবেন, হ্যাঁ, এবং সেটার একটা নাম দিবেন, ক্যাশের একটা নাম দিবেন। তাহলে এই জিনিসটা আলটিমেটলি যে গেট ক্যাশড ইউজার, এইটার মধ্যে তখন মেমোয়াইজড হয়ে যাবে আপনার এই পুরা ক্যাশের রেজাল্ট। ক্লিয়ার? এর পরবর্তীতে আপনি গেট ক্যাশড ইউজার এই জিনিসটাকে যতবার ইউজ করবেন, এটা আসলে ক্যাশড ইউজ করতে পারবেন। অ্যামেজিং জিনিস। ক্লিয়ার? সো এই জিনিসটা অবশ্যই দেখবেন। এবং এখানে দেখেন একটা কথা বলে দেওয়া আছে যে অ্যাক্সেসিং ডাইনামিক ডেটা সোর্সেস সাচ অ্যাজ হেডার্স অর কুকিজ ইনসাইড এ ক্যাশ স্কোপ ইজ নট সাপোর্টেড। স্বাভাবিকভাবেই আপনি যদি হেডার বা কুকি ব্যবহার করেন, তাহলে স্বাভাবিকভাবেই সেটা ডাইনামিক জিনিস, সেটার মধ্যে ক্যাশ সাপোর্টেড না। এবং আপনি যদি পরবর্তীতে এই জিনিসটা কিন্তু আলটিমেটলি যে জিনিসটা একদম শুরুতে লেখা আছে দেখেন যে দিস এপিআই উইল বি রিপ্লেসড বাই ইউজ ক্যাশ ওয়েন ইট রিচেস স্টেবিলিটি। যখন এটা স্টেবল হবে তখন আলটিমেটলি আমরা এইভাবে ব্যবহার না করে আমরা আসলে ইউজ ক্যাশ ব্যবহার করব, যেটা এখনো নেক্সট.js-এ আসেনি। সেই ক্ষেত্রে আপনি চাইলে এক্সপেরিমেন্টাল ফিচার অন করে এটা দেখতে পারেন, বাট আমি রেকমেন্ড করব না এখন। সেই ক্ষেত্রে আমরা যে কোনো জায়গায় আমরা জাস্ট যেভাবে আমরা ইউজ ক্লায়েন্ট, ইউজ সার্ভার এরকম ব্যবহার করি, সেরকম আমরা আমাদের পেজের উপরে মানে ফাইল লেভেলে অথবা কোনো কম্পোনেন্টের মধ্যে মানে কম্পোনেন্ট লেভেলে অথবা কোনো ফাংশন লেভেলে আমরা চাইলে ইউজ ক্যাশ ব্যবহার করে জাস্ট এর ভিতরে যা হবে সেটাকে আমরা ক্যাশ করতে পারি। ক্লিয়ার? সো আশা করি বোঝাতে পেরেছি যে এই জিনিসটা কি। সো এই ডকুমেন্টেশনটা অবশ্যই গো থ্রু করবেন, কারণ নেক্সট.js এক্সপার্ট ডেভেলপার হওয়ার জন্য এবং নেক্সট.js থেকে সম্পূর্ণ আনপ্রেডিক্টেবিলিটি মাথা থেকে সরিয়ে ফেলার জন্য এবং নেক্সট.js এর বিউটিটা বোঝার জন্য এবং নেক্সট.js রিলেটেড প্রজেক্টে বা জবে যদি আপনি ইন্টারভিউ ফেস করতে চান, তাহলে এই ক্যাশিং বোঝাটা আপনার জন্য ম্যান্ডেটারি। এবং নেক্সট.js এর এই ক্যাশিং স্ট্র্যাটেজি যদি আপনি ভালো করে বোঝেন অ্যাজ এ সিনিয়র প্রোগ্রামার, আপনি ফিউচারে যে কোনো ধরনের আর্কিটেকচারাল ক্যাশিং ডিসিশন নিতে আপনার অনেক সহজ। সো আশা করি আপনারা ডকুমেন্টেশনটা অবশ্যই গো থ্রু করবেন। সো কেমন লাগলো আজকের ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এবং যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনার কিছুটা উপকারেও আমি আসতে পারি, তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধু বান্ধব কলিগকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য উৎসাহিত করবেন। তাহলে এই ধরনের ভিডিও করতে যেই পরিমাণ এফোর্ট আমাদের দেওয়া লাগে, সেই এফোর্টটা আমাদের তখন সাকসেসফুল হবে এবং ফিউচারে এরকম আরও অনেক ভিডিও বানাতে আমি উৎসাহিত হব। তো এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন এবং শেষ পর্যন্ত ছিলেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি। দেখা হবে পরের কোনো কনসেপচুয়াল